হ্যালো চাচা, কি হয়েছে? বাবা, গত এক সপ্তাহ ধরে তোর মা খুব অসুস্থ। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। আমি সদর হাসপাতালে নিয়ে আসছি। কি বলেন চাচা? মা এক সপ্তাহ ধরে অসুস্থ আর আপনি আমাকে একবারও জানালেন না? বাবা, আমি বলতে চাইছিলাম, কিন্তু তোর মা মানা করলো, তাই বলি নাই। আচ্ছা চাচা, আমি এখনই রওনা দিচ্ছি। ওকে বাবা, তুই তাড়াতাড়ি। চাচা, আসছি। এটা বলে ফোন কেটে দিলাম। তারপর আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাস স্ট্যান্ডে গিয়ে একটা জানালার পাশে টিকিট নিয়ে বাসে বসে পড়লাম। গন্তব্য আমাদের গ্রাম। বাস তার আপন গতিতে চলছে। আমি বাইরের দৃশ্যগুলা দেখছি। আজ যেন রাস্তা শেষই হচ্ছে না, মনে হচ্ছে রাস্তাটা কয়েক গুণ বড় হয়ে গেছে। বাসটা ধীর গতিতে এসে আমাদের বাজারে এসে থামলো। যাই হোক, লম্বা জার্নি শেষ হলো। আমি বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। আসলে বাস স্ট্যান্ড থেকে হাসপাতালটার দূরত্ব মাত্র 5 মিনিট হেঁটে যাওয়ার রাস্তা। মোবাইল হাতে নিয়ে আমি যাদের বাসায় টিউশনি করি তাদেরকে ফোন করলাম। তারপর তাদেরকে বলে দিলাম আগামী 2 দিন আমি আসতে পারবো না, মা অসুস্থ বলে আমি গ্রামে এসেছি। আসলে আমি 3টা বাসায় টিউশনি করে নিজের ও মার খরচ চালাই। মাকে অনেকবার ঢাকা নিতে চেয়েছি, কিন্তু মা আমার সমস্যার কথা ভেবে যায় না, বলে তোর চাকরি হলে যাব। মোবাইলে তাকিয়ে দেখি দুপুর 3টা বেজে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, আর ক্ষুধাও লাগেনি। আসলে মার অসুস্থতার কথা শুনে খিদেটা মরে গেছে। যাই হোক, আমি হাসপাতালে পৌঁছালাম। দেখি চাচা বাইরে বসে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, চাচা, মা এখন কেমন আছে? বাবা, তুমি আসছো? এখন একটু ভালো আছে, যাও তুমি দেখা করে আসো। তারপর আমি মার ওখানে গিয়ে মার পাশে বসলাম। মা ঘুমিয়েছিল, কিন্তু আমি যেতেই জেগে গেল। কিরে বাবা, তুই কখন এলি? এই তো মা, মাত্র আসলাম। তুই কেমন শুকিয়ে গেছিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করিস না তাই না? কই মা, আমি তো ঠিকই তো আছি। তোমার গত 1 সপ্তাহ ধরে শরীর খারাপ, তুমি আমাকে কিছু জানাওনি কেন মা? আরে বাবা না, আমি ঠিক আছি। সেটা তো দেখতেই পাচ্ছি। শোনো মা, আমি আর এবার তোমাকে একা রেখে ফিরছি না। তোমাকে আগামীকাল সাথে নিয়ে তারপরই ঢাকা যাব। পাগল ছেলে আমার, বলে কি? আমি ওখানে গিয়ে কি করব? আমি এত কিছু শুনতে চাই না মা। আমি নিয়ে যাব তো ব্যাস নিয়ে যাব, এটাই শেষ কথা। এরই মাঝে ডাক্তার এসে বলল রোগী আমার কি হয়। আমি বললাম আমার মা হয়। তখন ডাক্তার বলল মাথায় কিছু এক্স-রে করতে হবে, আর এখন আমরা তাকে নিয়ে বাসায় যেতে পারি। তারপর আমিও চাচা মাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে মার প্রয়োজনীয় কিছু জিনিস প্যাক করে নিলাম। বাবা, আমাকে নিয়েই যাবি? মা, তোমাকে আর আমি একা থাকতে দিব না। কিন্তু বাবা, আমাকে নিয়ে তোর তো সমস্যা হয়ে যাবে, খরচও বেড়ে যাবে। এমনিতেই তোর কোনো চাকরি বাকরি কিছু নাই। মা, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাও বাবা, আর একবার ভেবে দেখ। এসব কথা বাদ দাও না মা, চলো এবার খাবে। তারপর আমি আর মা রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আবার ঢাকা রওনা দিতে হবে। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে উঠে রেডি হয়ে নিলাম। তারপর চাচার বাসায় গেলাম দেখা করতে। বাবা, এত সকাল সকাল রওনা দিবি? জি চাচা, দেরি করলে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা বাবা, সাবধানে যা, আর মায়ের খেয়াল রাখিস। জি চাচা। বোন, তুই নিজের শরীরের দিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাইজান, আপনিও ঠিক মতন থাকেন, নিজের শরীরের যত্ন নিয়েন। আচ্ছা চাচা, তাহলে এবার আমরা আসি। আপনি যখনই চাচিকে নিয়ে ঢাকা যাবেন তখন আমার ওখানে আসবেন কিন্তু। আচ্ছা চাচা, আল্লাহ হাফেজ। সাবধানে যাস। তারপর চাচা চাচির থেকে বিদায় নিয়ে আমি রওনা দিলাম ওই যান্ত্রিক শহরে। আমাদের পৌঁছতে পৌঁছতে বিকাল হয়ে গেল। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিচেনে চলে গেলাম। আসলে আমার আবার অনেকের সাথে রুম শেয়ার করে থাকতে ইচ্ছে হয় না, তাই ছোট একটা রুম নিয়ে একাই থাকতাম। আর এখন সাথে মা থাকবে। যাই হোক, আমি কিচেনে গিয়ে রাতের জন্য কিছু রান্না করে নিলাম। রান্নাটা মা করতে চেয়েছে, কিন্তু আমি করতে দেইনি, কারণ মা শরীর এমনি দুর্বল, আবার তার মধ্যে অনেক দূর জার্নি করে এসেছে। আমার নিজেরই তো ক্লান্ত লাগছে, আর মার তো বয়স হয়েছে। আর আমি এটাও ভেবে রেখেছি আমি মাকে কিছু করতে দেব না, যা করার সব আমি করব। তারপর রান্না শেষ করতে করতে রাত হয়ে গেল। আমি রাত ও আগামীকাল সকালের জন্য খাবার রান্না করলাম, কারণ সকালে আমার টিউশনি আছে একটা, তাই বিকালে আমি রান্না করে রাখি সব সময়, কারণ সকালে সময় পাই না।
আমি আর মা রাতে একসাথে খেয়ে নিলাম। তারপর আমি মাকে বললাম শুয়ে পড়তে। মা বলল, তুই কই শুবি বাবা? আমি নিচে শুয়ে নিব মা, তুমি শুয়ে পড়ো। আরে তোর নিচে শুতে হবে না, ওপরে আয়, অনেক জায়গা আছে। না মা, ঠিক আছে, আমি নিচে শুতে পারবো। বললাম তো তোর নিচে শুতে হবে না। তারপর মা আমাকে জোর করে উপরে নিয়ে শোয়ালো। আমি শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। ভোর সকালে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি মা নামাজ পড়ছে। আমিও উঠে মুখ ধুয়ে নামাজ পড়তে মসজিদে চলে আসলাম মাকে বলে। আর সাথে এটা বলে বের হলাম আমি একটা টিউশনি করিয়ে ফিরবো। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত টিউশনিটা। তারপর নামাজ পড়ে টিউশনি করাতে চলে গেলাম। হেঁটে যেতে 30 মিনিট সময় লাগে। আমি প্রতিদিন হেঁটেই চলে যাই। এতে করে সকালবেলা মর্নিং ওয়াক হয়ে যায় আর বাস ভাড়া 10 টাকাও বেঁচে যায়। আমি গিয়ে টিউশনি করিয়ে আসার সময় বাসে করে আসলাম। অন্যদিন হলে হেঁটেই আসতাম, কিন্তু আজ বাসে করে আসলাম। কারণ হলো বাসায় মা আছে আর আমার গিয়ে বাসায় রান্না করতে হবে দুপুরের জন্য। আজ অনেক কাজ আছে, মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। মার মাথার কিছু এক্সরে দিয়েছে, এগুলা করতে হবে, তাই বাসে করে আসলাম। বাসে আসতে মাত্র 5 মিনিট সময় লাগে। বাসায় এসে দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম। রান্না শেষ হলো 11টা বাজে। রান্না শেষ করে আমি গোসল করে নিলাম। তারপর মাকে বললাম গোসল করে নিতে, কারণ দুপুর 2টা বাজে হসপিটালে যাব। মাকে কিছু বলিনি, মাকে বললে মা যেতে চাইবে না তাই। তারপর মা গোসল করে আসলো। আমি আর মা বসে গল্প করছি। জোহরের নামাজের আজান হলো। আজকের মতো আর মসজিদে গেলাম না নামাজ পড়তে, বাসায় নামাজ পড়ে নিলাম। কারণ মসজিদে গেলে দেরি হবে জামাতে নামাজ শেষ করতে। মাও নামাজ পড়লো। তারপর দুজনে মিলে দুপুরের খাবার খেলাম। তারপর মাকে বললাম, মা তোমাকে নিয়ে একটু বাইরে যাব। এই দুপুরবেলা কই যাবি বাবা? এত কথা বলো না, চলো তো মা। কিন্তু কোনো কিন্তু নয়, চলো। তারপর মাকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। মা বুঝে গেছে আমি যে তাকে ডক্টরের কাছে নিয়ে এসেছি। কি রে বাবা, তুই আমাকে না বলে আমায় ডক্টরের কাছে এনেছিস কেন? তোমার কিছু টেস্ট দিয়েছে। এইসবের কি দরকার ছিল? এমনিতেই ভালো হয়ে যেতাম কিছুদিন রেস্টে থাকলে। আরে মা, সিম্পল কিছু টেস্ট। তুই যখন জিদ ধরেছিস তখন আর আমার কোনো কথা শুনবি না, তা আমি জানি। তারপর মাকে নিয়ে ডাক্তার দেখালাম। তারা মার কিছু এক্সরে করা লাগবে বলল। তারপর এক্সরে করালো আর আমাকে বললো সন্ধ্যা 6টায় এসে রিপোর্টগুলো নিয়ে যেতে। তারপর আমি মাকে নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে মা আর আমি সারা বিকাল গল্প করলাম। আর আমার বাকি 2টা স্টুডেন্টকে ফোন করে বলে দিলাম আমি আজকে আসতে পারবো না। তারপর সন্ধ্যায় মাকে বাসায় রেখে চলে গেলাম হাসপাতালের রিপোর্টগুলো আনার জন্য। তারপর রিপোর্টগুলো পেয়ে আমি ওই হসপিটালের একজন ডক্টরকে দেখালাম। রোগী আপনার কি হয়? স্যার, মা হয়। দেখুন আপনার মার ব্রেন টিউমার হয়েছে। কি বলছেন স্যার? আপনার মায়ের অপারেশন করাতে হবে। আর এখন যে কন্ডিশন, অপারেশন করালে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন যত দিন যাবে তত ঝুঁকি বাড়বে। ডাক্তার, কত টাকা লাগবে অপারেশন করতে? এটা যেহেতু মাথায়, তাই 1,20,000 টাকা লাগবে। আর তারপর ঔষধ আর বিভিন্ন খরচ নিয়ে টোটাল 1,50,000 মতো হলে হয়ে যাবে। কি বলছেন ডাক্তার, এত টাকা? দেখুন, টিউমারটা মাথা ছাড়া শরীরের অন্য কোথাও হলে এত টাকা লাগতো না। খুব অল্প টাকায় অপারেশন করলে হয়ে যেত। কি বলবো ঠিক বুঝতে পারছি না, কারণ আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। ডাক্তারের সামনে আমার চোখের পানি বেরিয়ে পড়ছে। কি হলো, কান্না করছো কেন? স্যার, আমি এমন এক সন্তান যাকে আমার বাবা মা শরীরে রক্ত পানি করে পড়াশোনা করিয়েছে, কিন্তু আমি এতটাই অযোগ্য যে মায়ের চিকিৎসা করানোর ক্ষমতা আমার নেই। দেখো, এই অবস্থায় ভেঙে পড়লে হবে না, মায়ের পাশে থাকো। আর আমি তোমাকে একটা হাসপাতালের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওটাতে তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে, কোনো টাকা লাগবে না। কিন্তু ওখানে কি সঠিক চিকিৎসা পাবে আমার মা? আমাদের এখানে যে চিকিৎসা পাবে তার থেকে কোনো অংশ কম পাবে না। ওখানে অনেক বড় ডাক্তাররা আসে। ওই হাসপাতালটা একটা কোম্পানির। তারা মানব সেবার জন্য বিনা টাকায় অসহায়দের চিকিৎসা দেয়। ওখানে কোনো বিত্তবানের চিকিৎসা হয় না। যারা একবারে অভাবী তাদের জন্য ওই হাসপাতালটি। তাই বলে এটা ভেবো না ওটার চিকিৎসার মান ভালো না। ওটার চিকিৎসার মান আমাদের এখান থেকে কোনো অংশে কম না। তুমি বরং কালকে চলে যাও। যত দ্রুত চিকিৎসা করাবে তত মঙ্গল তোমার মায়ের জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমাদের কাজ মানব সেবা। আমরা আপনাদের ভালো আইডিয়া না দিলে কে দিবে বলেন? ওকে স্যার, আজকে আসি, দোয়া করবেন আমার মায়ের জন্য। তোমার মোবাইল নাম্বার আর একটা ছবি তুলে রাখি, এটা আমি টেক্সট করে ওই কোম্পানিতে পাঠিয়ে দেব, নয়তো তারা তোমার মায়ের ভর্তি নিবে না।
কারণ ওনারা আমাদের মতন অনেকগুলা প্রাইভেট হাসপাতালের ডক্টরের সাথে কন্টাক্ট রাখে, কারণ আমাদের কাছে রোগী আসে এবং আমরা বুঝতে পারি কার অবস্থান কেমন। যারা চিকিৎসা পায় না তাদের নাম্বার ও ছবি আমরা রেখে ওই কোম্পানিতে পাঠিয়ে দিই। তারপর তারা সেই রোগীকে হাসপাতালে ভর্তি করে, নয়তো যে কেউ ভর্তি হতে চলে যাবে। তাই সরাসরি কেউ গেলে হাসপাতালটিতে কাউকে ভর্তি নেয় না। বলতে পারো এটা হাসপাতালটির একটা রুলস। ও ডাক্তার। তারপর ডাক্তার তার মোবাইল দিয়ে একটা ছবি তুললো আমার। তারপর আমি আমার নাম্বার দিলাম। তারপর ডাক্তারের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে বাসায় চলে আসলাম। মা আমাকে দেখে বলল, রিপোর্ট কি আসছে? আমি মার থেকে লুকালাম আর বললাম, রিপোর্ট ভালো এসেছে, তুমি টেনশন করো বলে এমন হয়েছে, আর ঠিক মতো মেডিসিন নিলে সুস্থ হয়ে যাবা। মাকে মিথ্যে কথাগুলো বলার সময় কেন যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। বললাম না আমার কিছু হয়নি, তুই শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছিস। মার কথাটা শুনে খুব কান্না পাচ্ছিল। খুব কষ্টে কান্নাটা আটকে রাখলাম। ওই তুই খেতে আয়। আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও, এটা বলে আমি এসে শুয়ে পড়লাম। একটু পর মা খাবারের থালা নিয়ে এসে আমাকে ডেকে উঠালো। তারপর লুকমা করে আমার মুখের দিকে খাবার এগিয়ে দিল। আমিও আর কিছু না বলে খেয়ে নিলাম। আমার অজান্তে আমার চোখ বেয়ে পানি পড়ছে। তারপর মা আমাকে খাইয়ে দিয়ে বলল, মিথ্যা বলতে পারিস না তো, বলিস কেন? আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, মাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। পাগল, কাঁদছিস কেন? মা, আমাকে রেখে তুমি কোথাও যাবে না তো? পাগল ছেলে, তোকে রেখে আমি কোথায় যাব? মাকে জড়িয়ে কান্না করে যাচ্ছি। এবার মাকে সত্যি করে বলতো বাবা, ডাক্তার কি বলেছে? তারপর আমি মাকে কান্না করতে করতে সব খুলে বললাম। আরে বোকা, এতে কান্না করতে হয়? ডাক্তার তো বলেছে ছোট একটা অপারেশন করলে আমি সুস্থ হয়ে যাব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। পাগল, কালকে আমরা ডাক্তারের দেওয়া ওই হাসপাতালে যাব। মা। আচ্ছা, এবার তুই ঘুমা। তুমি ঘুমাবে না মা? আমি প্লেটটা রেখে আসছি। তুমি খেয়েছো মা? আমার ক্ষুধা নেই বাবা। এখনই খাবে? এটা বলে আমি একটা প্লেটে করে মায়ের জন্য খাবার নিয়ে এলাম। তারপর মাকে খাইয়ে দিলাম। তারপর মাকে শুয়ে পড়তে বললাম। তারপর মা শুয়ে পড়ার পর আমিও শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। সারা রাত নির্ঘুমে কাটিয়ে দিলাম। তারপর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানালাম। স্টুডেন্টকে ফোন করে বললাম আমি কিছুদিন আসতে পারবো না, আর তার কারণটাও গার্জিয়ানদের বলে দিলাম। তারা আমাকে খুব ভালো করে চিনে, তাই আর সমস্যা হলো না। তারপর মাকে নিয়ে আমি সকালে নাস্তা করে 9টা বাজে বেরিয়ে গেলাম। নিজের মনে একটা ভয় কাজ করছে, কিন্তু মাকে তা বুঝতে দিচ্ছি না। তারপর ডাক্তারের দেওয়া হসপিটালের ঠিকানায় চলে গেলাম। তারপর হসপিটালে যাওয়ার পর মাকে ভর্তি করাতে কোনো সমস্যা হলো না। মাকে ভর্তি করার পর অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। আমাকে হাসপাতাল কাউন্টারে যেতে বলল। ওখান থেকে ফোন করেছে, আর আমিও ওখানে চলে গেলাম। স্যার, আমাকে একটু আগে ফোন করা হয়েছে এখান থেকে। আপনাকে এই অফিসে যেতে হবে, এমডি ম্যামের সাথে দেখা করতে হবে। কোনো সমস্যা স্যার? তা তো জানি না, তবে ম্যাম আমাদের ফোন করে বললো আপনাকে যেন অফিসে পাঠাই আপনি আসলে। ও ওকে স্যার, ধন্যবাদ। তারপর আমি কাউন্টার থেকে এসে মায়ের কাছে গেলাম। তারপর মাকে বললাম একটু বাইরে যেতে হবে আমাকে। তারপর মাকে বলে চলে আসলাম এই অফিসের ঠিকানায়। বিশাল বড় অফিস। আমি ঢুকতে নিলে আমাকে দারোয়ান বাধা দেয়। আমাকে কাউন্টার থেকে একটা কার্ড দেয়, ওটা দেখালে নাকি ঢুকতে দিবে বলেছে। তাই আমি ওটা দেখাতেই আমাকে ভিতরে যেতে বলল। আমি ভিতরে গিয়ে অফিসের একটা স্টাফের থেকে এমডি ম্যামের ডেস্ক কোথায় তা জেনে নিলাম। এমডি ম্যাম একটা মিটিংয়ে আছে, তাই আমাকে ওয়েট করতে বলল। তাই আমি অনেক সময় ধরে বাইরে বসে আছি। প্রায় 1 ঘন্টা পর আমাকে এমডি ম্যামের ডেস্কে যেতে বলল পিয়ন এসে। তারপর আমি ম্যামের রুমের বাইরে থেকে বললাম, আসতে পারি ম্যাম? তারপর ভিতরে গিয়ে আমি ম্যামকে সালাম দিলাম। ম্যাম সালামের উত্তর দিল। আমি ভেবেছিলাম ম্যাম হয়তো অনেক বেশি বয়স হবে, অন্তত আমার থেকে বড় হবে, কিন্তু না, ম্যাম আমার থেকে ছোট হবে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আমি ও হ্যাঁ, তারপর বসলাম। ম্যাম, আমাকে আপনি আসতে বলেছেন? জি ম্যাম, বলুন কেন আমাকে ডেকেছেন? আমাকে চিনতে পেরেছেন? কই না তো ম্যাম। ভুলে গেলেন ভার্সিটির শেষ দিনের কথা? আপনি? হ্যাঁ মিস্টার, আমি সেই মায়া। মাথা নিচু করে আছি। আপনার মায়ের চিকিৎসা আমাদের হাসপাতালে হবে না। প্লিজ মায়া, এমন করো না। আমার মা বিনা চিকিৎসায় মারা গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তাহলে আমি যা করতে বলবো তা করতে পারবি? আমার সম্ভব হলে আমি করব। আমাকে বিয়ে করতে পারবি? কি?
এটা কি করে সম্ভব? এটা সম্ভব না ম্যাম। ওকে, তাহলে তোর মায়ের চিকিৎসাও হবে না। প্লিজ আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমার মাকে শাস্তি দিও না। তাহলে আমার সাথে রাজি হয়ে যা, নয়তো মাকে বিনা চিকিৎসায় মরতে দেখ। ওকে, আমি রাজি, তবে বিয়েটা আমার মা সুস্থ হলে করব। তারপর মায়া ফোন করে একটা স্ট্যাম্প আনতে বললো পিয়নকে। পিয়ন এসে একটা স্ট্যাম্প দিয়ে গেল। মায়া ওটাতে আমাকে সাইন করতে বলল। আমি স্ট্যাম্পটা পড়ে বুঝলাম ওটাতে এমনটা লেখা আছে, আমি যদি মায়ের সুস্থতার পর মায়াকে বিয়ে করতে রাজি না হই তাহলে আমাকে আইনি শাস্তি দেওয়া হবে। এসব কি? আর এই স্ট্যাম্প কেন? তোর বিশ্বাস নেই যদি শাশুড়ি মা সুস্থ হওয়ার পর পোল্টি মারিস, তাই আগেই সব ব্যবস্থা করে নিচ্ছি। সম্পর্ক গড়ার আগে যখন বিশ্বাস নেই তাহলে সম্পর্ক করতে কেন চাচ্ছেন? সম্পর্ক টিকে থাকে সম্পূর্ণ বিশ্বাসের উপর। তোর এত লেকচার দিতে হবে না। আমি তোকে ভালোবেসে বিয়ে করব না, তোকে শাস্তি দেওয়ার জন্য বিয়ে করব। সারা জীবন চাকর করে রাখবো তোকে। এখন এসব ন্যাকা কথা না বলে দূর হয় এখান থেকে। তারপর আমি কিছু না বলে চলে আসলাম। ভাবছেন কে এই মায়া? আচ্ছা তাহলে বলি শুনুন। ভার্সিটিতে নতুন, প্রথম বর্ষে পড়ি। এভাবে 1 মাস চললো। তখন আমার ভার্সিটিতে ভালো একটা ফ্রেন্ড ছিল, জেসি। প্রায় এভাবে 1 মাস চলার পর জেসির মাধ্যমে আমাকে বলে মেয়েটা নাকি আমায় পছন্দ করে। আমি জেসিকে মানা করে দিতে বলি, তাই জেসিও মানা করে দেয়। তার কিছুদিন পর মেয়েটা আমায় সরাসরি প্রপোজ করে। এবারও আমি মানা করে দেই। তারপর আর মেয়েটা আমায় বিরক্ত করেনি। এভাবে দেখতে দেখতে আমার ফাইনাল এক্সাম চলে আসলো। ভালো করে এক্সাম দিলাম, ফলাফলও ভালো হলো। এ গ্রেড নিয়ে পাশ করলাম। রেজাল্টের দিন ভার্সিটি থেকে আমি আর জেসি ফিরছিলাম। তখন সেই মেয়েটি আমায় আবার সারা ভার্সিটির সামনে আবার প্রপোজ করে বসে। আমি এবারও মানা করি, কিন্তু মেয়েটি এবার আর আগের মতো কিছু না বলে চলে যায়নি। সারা ভার্সিটির সামনে আমার জড়িয়ে ধরে। সবাই ফ্রিতে যেন মুভি দেখছে। আর আমার এসব একদমই পছন্দ না, তাই মাথায় রক্ত উঠে গেল। আমি তাকে ছাড়িয়ে মেয়েটাকে দিলাম জোরে একটা থাপ্পড়। মেয়েটা কিছু না বলে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। তখন সে তার ভালোবাসা হারানোর জন্য কান্না করছে, নাকি সারা ভার্সিটির সামনে অপমান হওয়ার জন্য এভাবে কান্না করতে করতে চলে গিয়েছিল, তা আজও আমার অজানা। তারপর ভার্সিটি থেকে সেদিন আর দেরি না করে চলে আসি। আমি বেশি রেগে থাকার কারণে সেদিন জেসিও কিছু বলেনি আমায়। কয়েকদিন পর জেসি আমায় বলল এভাবে থাপ্পড় মারাটা আমার ঠিক হয়নি। আমাকে অনেক বোঝালো যাতে আমি ভার্সিটিতে গিয়ে মেয়েটাকে সরি বলি, কিন্তু আমি আমার জায়গায় অটুট। আমি ওই মেয়ের কাছে সরি বলবো না, আর ভার্সিটিতেও যাব না। এভাবে কিছুদিন চলে গেল। তার কিছুদিন পর জেসির বিয়ে হয়ে গেল চিটাগাং। তারপরও চিটাগাং চলে গেল। তারপর আর ওর সাথে দেখাই হয়নি। তাই বলে কেউ এটা ভাববেন না যে কোনো যোগাযোগ নেই। ওর সাথে প্রায় কথা হয় ফোনে। ওর একটা ছেলেও আছে, বয়স 2 বছর। সময় চলতে থাকে আপন গতিতে। আমিও তার সাথে পাল্লা করে জীবন যুদ্ধে নেমে পড়ি। ভালো থাকার জীবন যুদ্ধ। ভুলে যাই সেই পেছনে ফেলে আসা দিনগুলোর কথা। আজকে এত বছর পর আবার দেখা ওই মেয়েটির সাথে। হ্যাঁ, এই মায়ায় সেই দিনের ভার্সিটির মেয়েটি। আসলে মাঝে কয়েকটা বছর চলে যাওয়াতে দেখে চিনতে পারিনি, কিন্তু যখন ভার্সিটির কথা বললো তখন ঠিকই মনে পড়ে গেছে। আর চিনতেও ভুল হয়নি। আপনাদের সবকিছু বলতে বলতে আমি চলে এসেছি মায়ের কাছে। কি রে, কি বললো? সবকিছু ওকে। কালকে অপারেশন। ওখানে কি হয়েছে তা আর মাকে বলা যাবে না। ও আচ্ছা। মা, ভয় পেও না তুমি, সব ঠিক হয়ে যাবে। তুইও টেনশন করিস না। টেনশন তো না করতে চাইলেও মাথায় চলে আসে। তখনই বাহির থেকে, আসতে পারি মা? এ কি, আপনি এখানে? মা অসুস্থ তো আমি আসবো না? তুমি কে মা? মা, আমি আপনার ছেলের হবু বৌমা। কি বলছে এসব? মাকে তো এসব কথা বলা ঠিক হবে না। মানে? আপনি এখন যান ম্যাম, আমি আপনার সাথে পরে কথা বলছি। না, ও এখান থেকে কোথাও যাবে না। তুমি সব বলো মা। মা, আপনার ছেলের আর আমার মাঝে অনেক দিনের রিলেশন। কি? কই, ও তো আমাকে বলেনি কখনো। আসলে ভয় বলে না। আমি ওকে অনেকবার বলেছি আমাদের কথা আপনাকে বলতে, কিন্তু ভয়ে কিছু বলে না। ম্যাম প্লিজ আপনি এখান থেকে চলে যান। না, আমি যাব না। আচ্ছা, ও তোমাকে ভালোবাসলে আপনি করে বলছে কেন? গতকাল রাতে ঝগড়া করেছে। আপনার অসুস্থতার কথা শুনে যখন আমি আপনার সেবা করতে আপনার কাছে আসতে চাই তখনও বলে লাগবে না। এটা নিয়ে ঝগড়া হয়, আর এখনো আপনি করে বলছে। প্লিজ মা, আপনি ওকে বকে দিন না। ওকে মা, আমি এই বাদরকে বকে দিব। আমি তো বেয়াক্কেলের মতন তাদের কথা শুনছি আর ভাবছি কিভাবে একটা মেয়ে এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। মায়ের কথায় আমার হুঁশ ফিরল। ওই,
তুই আমাকে আমার বৌমার সাথে পরিচয় করিয়ে দিসনি কেন? আমি কি বাঘ না সিংহ যে তোদের খেয়ে ফেলবো? আমি মনে হয় এটা বলে ভুল করে ফেলেছি। মায়া আর মা দুজনে আমার দিকে ক্ষুধার্ত সিংহের মতন তাকালো। তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? শুনলে মা, তোমার ছেলে কি বললো? ও নাকি আবার আমাকে রেখে অন্য কাউকে পছন্দ করবে, আর সেটা তোমাকে জানাবে। ওই বাদর, আমার বৌমা ছাড়া অন্য মেয়ের দিকে তাকালে তোর খবর আছে। এভাবে খুনসুটি আর ঝগড়া করে সারা বিকাল কাটালাম। মায়া মেয়েটাও মায়ের সাথে খুব ভাব জমিয়ে ফেলেছে। তাদের দুজনের কথাবার্তা শুনলে কেউ বলবে না যে তারা মাত্র কিছু সময় হলো পরিচয় হয়েছে। তারপর সন্ধ্যা হয়ে এলে মা ও আমি মায়াকে বাসায় চলে যেতে বলি। মায়া অবশ্য যেতে চায়নি, হাসপাতালে থাকতে চেয়েছে। তবে মা আর আমি জোর করে পাঠিয়ে দেই। মায়া যাওয়ার আগে হাসপাতালে বলে যায় আমাদের দিকে যেন খেয়াল রাখে, আমাদের যেন কোনো সমস্যা না হয়। তারপরও বাসায় চলে যায়। মা আমাকেও বাসায় চলে যেতে বলে, হাসপাতালে থাকতে সমস্যা হবে। কিন্তু আমি যাইনি। তারপর মা যতক্ষণ জেগেছিল মায়াকে নিয়ে কথা বললো আর সব মায়ার গুণগান করলো। তারপর মা ঘুমিয়ে পড়লো। আমিও হাসপাতালে কাটিয়ে দিলাম একটি রাত। পরের দিন খুব সকালে মায়া হাসপাতালে চলে আসলো। আমি আর মা ঘুম থেকে প্রায় উঠেছি, তখনই মায়া আমাদের কেবিনে আসে। কি মা, তুই এত সকাল সকাল চলে এসেছিস? মা অসুস্থ থাকলে মেয়ে কি পড়ে পড়ে ঘুমাতে পারে? যাও, উঠে একটু ফ্রেশ হয়ে আসো। তারপর মা হাসপাতালে একটা ওয়াশরুমে চলে গেল। এটা ভাববেন না আমি মায়ের সাথে ভালো আচরণ করছি বলে সব ভুলে গেছি। আমি চাই সকলে এটা জানুক আমাদের মাঝে খুবই ভালো সম্পর্ক আছে, তাই এখানে ভদ্রভাবে বলছি। ও আচ্ছা, তাহলে এসব অভিনয়? আমি তো ভাবছিলাম হয়তো ও আমাকে সত্যি সত্যি ভালোবাসে, তাই এসব করছে। কি হলো, কি ভাবছো? কই কিছু না তো, আপনি বলুন, শুনছি। দেখো, এখানে মা আছে, আর আমি চাই না আমার মা বাবা বা তোমার মায়ের সামনে তুমি আমায় আপনি করে বলো। এতে তাদের মনে আমাদের নিয়ে সন্দেহ হবে। তাই আমি চাই তাদের সামনে তুমি আমাকে তুমি করে বলবে। ওকে। একটু পর মা বাবা আসবে, তাদেরকে আমি বুঝিয়েছি আমার আর তোমার মাঝে ভালোবাসার সম্পর্ক, তুমি কোনো গরমিল করবে না, বুঝেছো? আচ্ছা। এরা হলো আমার বাবা মা, তাদের দেখে সালাম দিবে, কারণ তারা জানে তুমি তাদের চিনো। মোবাইল থেকে মায়া তার বাবা মার ছবি দেখিয়ে বলল আচ্ছা। তারপর মাকে রুমে আসতে দেখে আমরা এসব কথা বন্ধ করে দিলাম। তারপর মায়া গিয়ে নাস্তা নিয়ে এলো। তারপর মাকে খাইয়ে দিল। আমি আর মায়া নাস্তা না করতে চাইলে মা জোর করে আমাকে আর মায়াকে তার হাতে খাইয়ে দিল। তারপর প্রায় 9টার দিকে মায়ের বাবা মা আসলো। আমি তাদের সালাম দিলাম, তারাও আমার সাথে পরিচয় হলো। মায়ের বাবা মা আমাদের মেনে নেয়, তাদের কাছে তাদের মেয়ের পছন্দই তাদের পছন্দ। তারপর তার মায়ের সাথেও পরিচয় হলো। তারপর তারা সকলে বসে কথা বলছে। মায়ের অপারেশন সকাল 10টায় হবে। কথা বলতে বলতে সময় হয়ে গেল। মাকে এখন অপারেশন থিয়েটারে নেওয়া হবে। মা মায়ের বাবা মার হাতে হাত রেখে বলল, আমার কিছু হয়ে গেলে ভাই, আপা, আপনারা আমার ছেলেটাকে দেখে রাখেন, ওর কেউ নাই। এসব কি বলছো মা? তোমার কিছু হবে না। মায়া মা, তুই আমার ছেলেটাকে দেখে রাখিস। কিছু হবে না মা আপনার, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। আপা, আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আমি ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে কোনো সমস্যা হবে না, সামান্য একটা অপারেশন। সকলের কথা শুনে খুব কান্না পাচ্ছিল, কিন্তু নিজেকে অনেক কষ্টে আটকে রাখলাম। আমি চাই না মায়ের সামনে কান্না করতে, তাহলে মায়ের মন আরো দুর্বল হয়ে যাবে। তারপর মাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না, চোখে পানি বেরিয়ে পড়লো। বাবা, কিছু হবে না, আবার সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় আন্টি। আন্টি না, আমাকে মা বলে ডাকবে, আমিও তোমার আরেকটা মা। তারপর প্রায় 1 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, কি অবস্থা? অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। ডাক্তারের কথা শুনে আমার যেন মনে হলো সারা দুনিয়াটা আমি ডাক্তারের কথায় হাতের মুঠোয় পেলাম। এটাই ভালোবাসা। কথায় আছে না, ভালোবাসার থেকে বড় কোনো সম্পদ নেই। আমার চোখে মুখে ভয়ের যে ছাপটা ছিল তা মুহূর্তে চলে গেল। মনের ভিতরে অজানা একটা শান্তি কাজ করছে। আপনজনকে হারাতে গিয়ে যদি ফিরে পাই তাহলে কতটা শান্তি মনে আসে তা আসলে বলে বোঝানো কঠিন। কিছুক্ষণ পরে রোগীকে কেবিনে শিফট করব। এ কথা বলে ডাক্তার চলে গেল।
একটু পর মাকে কেবিনে শিফট করা হলো। ডাক্তার মায়ের সাথে কথা বলতে মানা করেছে আপাতত, তাই আমরা সকলে মায়ের কেবিনে গিয়ে বসে আছি। দেখতে দেখতে এভাবে 3 দিন পার হয়ে গেল। আজকে মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাব। মা এখন অনেকটা সুস্থ। আমি মাকে ভাড়া বাসায় নিয়ে যেতে চাইলে মায়া বাধা দেয়, সাথে মায়ার বাবা মাও। কিন্তু মা আর আমি না যেতে চাইলে জোর করে নিয়ে যায় ওদের বাসায়। এরই মাঝে আমি সবটা মমি আর জেসিকে বলি এতদিন আমার সাথে কি হয়েছে। ওদেরকে আমি আমার সবকিছু শেয়ার করি, কিন্তু এবার শেয়ার করতে লেট হয়ে গেল। মমি তো আমার কথা শুনে রেগে শেষ। ওকে একবারও জানালাম না কেন মায়ের অপারেশন করছি, এটা নিয়ে আমাকে বকতে শুরু করলো। আমি অনেক বোঝাতে চাইলেও ও আমার কথা না শুনে ফোনটা কেটে দিল। এভাবে 1 মাস চলে গেল। মা এখন সম্পূর্ণ সুস্থ। আমি এই 1 মাসে অনেকবার মমির সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু মমি আমার সাথে এতটাই রাগ করে আছে যে কথাই বলে না। আমি প্রায় প্রতিদিন আশরাফুলের স্কুলের সময় ওর স্কুলের সামনে যাই মমির সাথে কথা বলতে, কিন্তু কুত্তিটা কথা বলে না। আশরাফুলকে তা তো আপনারা জানেন না। ওকে, নেক্সট পর্বে বলবো না আশরাফুলের পরিচয়। আশরাফুল হচ্ছে আমার মেয়ের একমাত্র জামাই, ওই মমি কুত্তির ভালো ছেলে। আর আশরাফুলের স্কুলের সামনে যাওয়ার কারণ আশরাফুলকে প্রতিদিন স্কুলে দিয়ে ও নিয়ে যায় কুত্তিটা, তাই ওখানে গিয়ে বসে থাকি ওর রাগ ভাঙাতে। কিন্তু ও তো ওর রাগে অটুট, একদম কথা বলবে না। এভাবে আরো কয়েকদিন চলে গেল। বাসায় সকলে একসাথে বসে আছি, তখনই মায়া বলল, মা, আমি চাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। কি বলছো এসব? আমি এখনো বেকার, আগে একটা চাকরি পাই তারপর না হয় বিয়ে। বাবা, আপনি হাসছেন কেন? আমাদের এত বড় কোম্পানি থাকতে তুমি অন্য কোথায় চাকরি করবে শুনে হাসি পেল। কালকে থেকে আমাদের অফিসেই জয়েন করো। না বাবা, এটা সম্ভব না। প্লিজ মা, আপনি ওকে বোঝান না। আমি এর আগে ওকে কতবার আমাদের অফিসে জয়েন করতে বলেছি, কিন্তু ও শোনেই না আমার কথা। বাহ, কত নাটক করতে পারে মেয়েটা, মনে মনে বললাম। আরে সমস্যা কি এই অফিসে জয়েনিং করলে? কোনো সমস্যা না, কিন্তু কোনো কিন্তু নয়, কালকে থেকে তুমিও আমার সাথে অফিসে যাবে। আমিও আমার মেয়েটার সাথে একমত। তুমি কি আমাদেরকে আপন মনে করো না? কি বলছেন এসব মা? তাহলে অফিসে জয়েনিং করতে কেন চাচ্ছ না? আচ্ছা, কালকে থেকে জয়েন করব। কথা না বাড়িয়ে রাজি হয়ে গেলাম। এই, আমি উঠালাম বিয়ের কথা, আর তোমরা কোথায় থেকে কোথায় চলে গেলে? পাগলি মেয়ে আমার, এত বিয়ে পাগলি হলি কেন? আপা, ওর মাথায় স্ক্রু ঢিলা আছে, কোথায় কি বলতে হয় জানে নেই। প্লিজ কিছু মনে করবেন না। আরে কি বলেন আপা, আমার ছেলের ভাগ্য ভালো, এমন ভালো একটা মেয়ে পেয়েছে। কচু পাইছি, কেউ তো কিছু জানেন না। আমি তো জানি আমার সামনে কি হতে চলেছে। হইছে এসব কথা বাদ, এখন বলো বিয়ে কবে? ওই, তোর কি লজ্জা শরম কিছু নেই? নিজের হবু শাশুড়ি বাবা মার সামনে নিজের বিয়ের জন্য প্যারা দিচ্ছিস? না নেই, এবার বলো বিয়ে কবে দিবে? আচ্ছা, আমরা 2 পরিবার যখন রাজি, তখন বিয়েটা হয়ে গেলেই বা সমস্যা কি? আপনি যা ভালো বোঝেন আপা। ভাই, আপনি একটা ভালো দিন দেখে দিন তারিখ বলে ফেলেন। তাহলে আপা সামনের শুক্রবারের পরের শুক্রবার না হয় বিয়েটা হোক। বাবা, আমার একটা কথা ছিল। বলো। আমি বিয়েতে কোনো জমজমাট আয়োজন চাচ্ছি না। কি বলছো? কেন? আমার একটা মাত্র মেয়ে, এভাবে ঘরোয়া ভাবে বিয়ে হলে কেমন হবে? বাবা, আমি ইসলামিক নিয়মে খুরমা খাইয়ে কবুল বলে বিয়ে করতে চাই। আর একদম কাছে আত্মীয় স্বজন থাকলে তাদের বলতে পারেন, এটা সমস্যা নাই। তবে লাইটিং, গান বাজনা, হই হুল্লোড় করে বিয়েটা আমার একদম পছন্দ না। কিন্তু কোনো কিন্তু না বাবা, আমি ওর সাথে একমত। আচ্ছা, তোমরা যেভাবে চাচ্ছ ওইভাবেই সবকিছু হবে। বিয়ে যদি আগামী শুক্রবারের পরের শুক্রবার হয়, তাহলে তো আমাদের বাসায় গিয়ে বিয়ের সব আয়োজন করা দরকার। তারপর মায়া বলল, না মা, আপনাদের কোথাও যেতে হবে না, এখানে সব আয়োজন হবে। আমরা এখানে থাকলে লোকে কি বলবে? মা, মানুষের কথায় কান দিবেন না। যারা সমালোচনা করে তারা কখনো আমাদের বিপদে পাশে থাকে না। তাহলে সেসব মানুষের কথায় কান দিয়ে কি লাভ বলেন? কিন্তু প্লিজ আপা, কোনো কিন্তু রাখবেন না। মা মায়ের বাবার কথা আর ফেলতে পারলো না, তাই এখানে থেকে একসাথে সব আয়োজন হবে। আমি মমিকে ফোন দিলাম প্রতিবারের মতো। এবারও কয়েকবার রিং হওয়ার পর ফোন কেটে গেল, তাই আমি একটা মেসেজ দিলাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই শুক্রবারের পরের শুক্রবার। কোনো রিপ্লাই করলো না ও। তাই এবার আমি তাইফকে ফোন করলাম। হ্যালো, কিরে, কেমন আছিস? আছি মহা প্যারায়। কেন, কি হয়েছে? তারপর আমি তাইফকে সব বললাম। এটা ঠিক করিস নাই। তুই অন্তত একবার আমাদের জানাতে পারতি অপারেশনের আগে।
আরে তখন আমার মাথা কাজ করছিল না। আচ্ছা, আমি আশরাফুলের আম্মুকে ফোন করে দেখি রাগ কমানো যায় কিনা। ওকে স্যার। তারপর ফোন কেটে দিলাম। তাইফের পরিচয় তো আর আপনারা কেউ জানেন না। চলেন তাহলে জেনে আসি এই তাইফকে। তাইফ হলো ওই মমি কুত্তির খালাতো ভাই, খালাতো জামাই, বুঝলেন না? আরে এটা মমির খালাতো ভাই প্লাস বর, আশরাফুলের আব্বু। তাইফের সাথে আমার কথা হয় না, কথা হবেই বা কি করে? তাইফ তো থাকে দেশের বাইরে, প্রবাসী জীবনে, সারাদিন কাজ করে, তারপর রান্না বাড়া, গোসল, খাওয়া দাওয়া করে যা সময় পায় তা তো ওই লুচু কুত্তির সাথে রোমান্টিক কথা বলে পার করে দেয়। আমাদের সাথে কথা বলবে কি করে? মায়ের এই অবস্থার পর আজকেই কথা হলো তাইফের সাথে। মমিও হয়তো আমার সাথে অভিমান করে তাইফকে কিছু বলেনি, কারণ বললে তো আবার তাইফ আমার সাথে কথা বলবে। আর মমি এবার এতটা অভিমান করেছে, তাই ওই হারামি চায় না তাইফও আমার সাথে কথা বলো। কুত্তি যখন অভিমান করে তখন কি করে তা সে নিজেও জানে না। এই তাইফ ফোন করেছে, দেখি কি বলে, অভিমান ভাঙাতে পারলো কিনা কুত্তির। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার আরেকটা নাম মেহেদি, এখন থেকে আমাকে মেহেদি নামে ডাকা হবে। হ্যালো তাইফ, অভিমান ভাঙলো ম্যাডামের? ভাই, আমি তোদের মাঝে নাই। আমি যদি তোদের মাঝে আসি, ও আমাকে হুমকি দিয়েছে, আমার সাথে নাকি কথা বলবে না। না বললে নাই, কিন্তু তাও সব ঠিক করে দে। হারামি, দূর, আমি রাখছি। আমি কথা বলছি, জানলে আবার আমার সাথে কথা বলা বন্ধ করবে। হ্যালো শোন। লাইন কেটে দিল। আমি কয়েকবার ফোন করলাম, রিসিভ করে না। দুইটাই লুচু, বউ কথা বলবে না বলে আমার হেল্প করবে না। তারপর আমি জেসিকে ফোন করে বললাম আগামী শুক্রবার ঢাকা আসতে, জিসান যেন 10 দিনের ছুটি নিয়ে আসে। কিন্তু এই কুত্তিও নাকি আসতে পারবে না, কারণ কিছুদিন আগে নাকি জিসান অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়েছিল, তাই এখন ছুটি পাবে না। শুনে খুব রাগ উঠলো। একদিকে মমি রাগ করে আছে, অন্যদিকে ও আসবে না, তাই রাগ করে ফোন কেটে দিলাম। এর মাঝে আর ওদের দুজনের কাউকে ফোন করিনি। জেসি আর জিসান অনেকবার ফোন করেছে, কিন্তু আমি রেগে থাকার জন্য ফোন রিসিভ করিনি। আর অন্যদিকে মমি তো আমার উপর অভিমান করে ফোন করে না। আর বেচারা তাই ফোন করতে চাইলেও বউয়ের ভয়ে ফোন করতে পারে না। আমি চাচা চাচিকে আর আশরাফুলের দাদা দাদিকে ইনভাইট করলাম। আশরাফুলের দাদা দাদিকে ইনভাইট করতে গেলেও মমি আমার সাথে কোনো কথা বলেনি। দেখতে দেখতে চলে এলো বিয়ের দিন। মমি আর জেসি কেউ আসেনি। অতি সামান্য আয়োজনে বিয়েটা সম্পূর্ণ হলো। আশরাফুলও তার দাদা দাদি এসেছিল, তবে সন্ধ্যার আগেই চলে গেছে, কারণ বাসায় মমি একা। তাই খুব খারাপ লাগলো ওরা দুজন আসলো না বলে। তারপর সব নিয়ম কানুন শেষে এখন আমি বাসর ঘরের সামনে। আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপর আরো দোয়াদুর পড়ে বাসর ঘরে প্রবেশ করলাম। বাসর ঘরে ঢুকে কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। এটা কিসের গন্ধ? আমার অজানা। আমি খাটের পাশে টেবিলে একটা বোতল দেখলাম। আমি যত খাটের পাশে যাচ্ছি তত গন্ধ যেন বের হচ্ছে। আমি খাটের পাশে গিয়ে মায়াকে বললাম, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? রুমটাতে কেমন যেন একটা বিশ্রী গন্ধ আসছে। তোর সাহস হয় কি করে আমাকে প্রশ্ন করার? কেমন যেন মাতাল হয়ে দুলতে দুলতে বলল, তুমি এমন হেলে দুলে কথা বলছো কেন? আমার গালে একটা দিল, কিস না থাপ্পড়, তবে যেভাবে থাপ্পড় দিছে আমি ব্যথা পাবো দূর, একটা মশাও মরবে না। মনে হচ্ছে হাতে কোনো শক্তিই নেই, কেমন মাতালের মতন। তুমি আমার গায়ে হাত তুললে? এখন তো শুধু থাপ্পড় দিয়েছি, দেখ নেক্সটে কি কি হয়। কি কি করবে? তুই আবার আমাকে তুমি করে বলছিস? আবার আগের মতো একটা থাপ্পড় দিয়ে বলল, তাহলে কি আমার বউকে আমি আপনি বলবো? বউ? কে তোর বউ? আমি তো তোকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। সেদিন আমাকে সারা ভার্সিটির সামনে থাপ্পড় দিয়েছিলি, এখন থেকে তোকে আমি তিলে তিলে মারবো। বাহিরের সকলের সামনে আমার নাটক দেখবি, আর ভিতরে আমার টর্চার সহ্য করবি। আমি তোমার স্বামী, এখন পারবে আমার সাথে এমন করতে? কি তুমি ড্রিঙ্ক করো? যেদিন তুই চর মেরেছিস তারপর থেকে প্রতিদিন রাতে করি। এটা কেউ জানে না, আজকে তুই জানলি। তোকে ছাড়া আমার ড্রিঙ্ক করার কথা কেউ জানলে তোর খবর আছে, বুঝেছিস? এতক্ষণে বুঝলাম, তাহলে এটা মদের গন্ধই আসছে রুমে। আসলে কখনো সব ছাইপাশ খাবো তো দূরে থাক, দেখিনি পর্যন্ত।
তাই গন্ধ বোতল দেখেই বুঝিনি। মনে মনে এসব ভাবছি তখনই, আরে না না, আমাকে থাপ্পড় দেয় নাই, টেবিলে রাখা বোতলটা নিতে গিয়ে পড়ে ভেঙে গেছে। ওই কুত্তা, এটা কি করলি? কই, আমি কি করলাম? তুই আমার মদের বোতল ফেলে দিয়েছিস। আমি কই ফেললাম? তুমি তো নিতে গিয়ে পড়ে গেল। তোর জন্য পড়েছে। আমার জন্য পড়বে কেন? কুত্তা, আমার মুখে মুখে তর্ক করিস। এটা বলে একটা লাথি মারলো। কেউ আবার ভাইবেন না লাথিটা আমার লাগছে। লাথি দিতে গিয়ে উনি ঠাস করে বিছানায় পড়ে গেছে আর আবল তাবল বকছে। আসলে মাতাল তো, তাই এই অবস্থা। নিজের শরীরের উপর নিজের কন্ট্রোল নেই, আসছে আমাকে মারতে। তারপর আমি নিচে পড়ে থাকা বোতলের কাঁচগুলো পরিষ্কার করছিলাম। একটা কাঁচের টুকরা আমার হাতে লেগে হালকা কেটে যায়। আমি উফ করতেই মায়া লাফিয়ে উঠে বলে, কি হয়েছে? আমি বলি, কিছু না, একটু লেগে গেছে। ওই দেখি। তারপর মায়া আমার আঙ্গুলটা মুখে নিয়ে রক্তগুলো খেয়ে নিল। ওয়াহ, থু, কি এটা? পিচাস নাকি রক্ত খাচ্ছে? মায়ের দিকে তাকিয়ে মনে মনে বলছি, কিছু বললি? কই না তো। ড্রিঙ্ক করার পর রক্ত খেতে তো খুব মজা। আমি প্রতিদিন খাবো। খাইছে আমারে, কি বলে, পাগল হয়ে গেছে? আমাকে উপরে পাঠানোর ধান্দা। আমি তাড়াতাড়ি ঝটকা মেরে হাত ছড়িয়ে নিলাম, নয়তো বেশি মজা লাগলে আবার যদি প্রতিদিন আমাকে কেটে রক্ত বের করে খায়, তাই ভয় পেয়ে গেলাম। এভাবে হাত সরালি কেন? আমার তো ভালোই লাগছিল। না মানে আপনি শুয়ে পড়ুন, আমি কাজগুলা ফেলে আসছি। ওকে, যা। তারপর আমি মায়াকে রুমে রেখে তাড়াতাড়ি ওয়াশরুমে কাজগুলা নিয়ে চলে গেলাম। তারপর একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইর হতেই আমার উপর পেতনি ভর করলো, আমাকে আক্রমণ করলো মায়া। আমি যখন ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার কাছে আসলাম, তখনই মায়া আমাকে টান দিয়ে বিছানায় কালকে রাতের কথা মনে হতেই আমাকে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিল। আমিও ঘুমন্ত অবস্থায় ছিলাম, তাই খাট থেকে পড়ে লাফিয়ে উঠলাম। তারপর কি হয়েছে তা বোঝার চেষ্টা করে দেখলাম আমি খাট থেকে নিচে পড়ে আছি, আর মায়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমাকে বিছানা থেকে এভাবে ফেলে দিলেন কেন? জানোয়ার, তুই তুই আমার সাথে রাতে কি করেছিস? আমার লজ্জা করে। থাপ্পড় দিলা কেন? তুই আবার আমাকে তুমি করে বলছিস? তোর রাতে কি বলছি ফকিন্নি? আমি তো মেয়ে না, ছেলে, তার প্রমাণ কালকে দিয়েছি। কেন, আপনার কিছু মনে নাই? বুঝেছি কালকে মাতাল ছিলেন বলে তাই ভুলে গেছেন। মানে কি বলতে চাচ্ছিস তুই? আপনি একটু আগে আমাকে ফকিন্নি বললেন। ফকিন্নি তো মেয়েদের বলে, ছেলেদের বেলায় তো ফকির হবে। তুই তুই একটা উফ, অসহ্য, বেহায়া। এটা বলেই রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল, আর আমি নিচে বসে মায়ের দিকে চেয়ে আনমনে একটা মুচকি হাসি দিলাম। তারপর আমি বিছানায় বসে আছি। একটু পর মায়া গোসল করে বাইর হলো। হালকা হালকা ফোঁটা ফোঁটা পানি মায়ার শরীরে। মায়াকে যেন অপূর্ব লাগছে। আমি হা করে তাকিয়ে আছি। আমার ইচ্ছে, স্বপ্ন বলতে একটাই ছিল, সব ভালোবাসা বিয়ের পর বউকে দিব। তাই তো সেদিন মায়াকে ভার্সিটি প্রপোজ করার পরও তার প্রপোজাল রিজেক্ট করে দেই। ওই হাবলা, এভাবে হা করে তাকে কি দেখিস? মায়ের কথায় ঘোর কাটলো। না মানে আর কি। আমি আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। মায়া ক্ষণে ক্ষণে আমাকে বিভিন্ন নামে ডাকে, তবে সে আমাকে ভালোবাসে না। আমার যাতে খারাপ লাগে তাই এসব বলে। দেখলেন না, সকালে উঠেই জানোয়ার বলল। যাই হোক, আমি গোসল করে বেরিয়ে দেখি মায়া বসে আছে। হইছে তাহলে তোর? ওকে, নিচে চল। ওকে, চলেন। এই শোন, তোদের মতো ফকিরের তো আবার কোনো কমন সেন্স নাই। নিচে গিয়ে আবার আপনি আপনি শুরু করিস না। সকলের সামনে তুমি বলবি, আর যখন কেউ না থাকবে তখন আপনি করে বলবি, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে। তারপর আমি আর মায়া নিচে গেলাম। সকলে মিলে সকালে নাস্তা করছি। বাবা, বৌমাকে নিয়ে আমাদের বাসায় কিন্তু ঘুরে আসবি। যাবো চাচা। ওই মমি আসলো না কেন রে কালকে? এখন কি বলি? কি রে, কিছু হয়েছে? আর আমাকেও দেখতে আসলো না একবারও। আসলে মা, ওর শরীরটা বেশ কিছুদিন হলো ভালো না, তাই ও আসতে চাইলে আমি মানা করেছি। আর তুমি তো ওকে চেনো, ও আসলে এখানে আমার বিয়ের সব দায়িত্ব নিতে চাইবে, তখন আবার শরীর আরো খারাপ হবে। কোনো রকম বুঝিয়ে দেওয়ার জন্য বানিয়ে বলে দিলাম। ভাই ভাবি, তোমাদের সাথে আজকে আমি মমির বাসায় যাব। মেয়েটা অসুস্থ, তুই আমাকে একবারও বললি না। কি বলিস মমি? কি হয়েছে?
আর ও তো আমাদের একবারও বলেনি ও অসুস্থ। বলতে চেয়েছে, আমি মানা করেছি, তোমরা শুনলে আবার টেনশন করবে তাই। আমি আজকে ওকে দেখতে যাব। আরে মা, এত উত্তেজিত হয়েও না তো, ও এখন ঠিক আছে। আচ্ছা, এই মমিটাকে আমাদের মেয়ে। ওহ আপা, আপনারা দুজন সকালে যার কথা বলছিলেন। হ্যাঁ আপা। কালকে যে পাকনা দাদু ভাইটা আসলো না, ওর আম্মু হলো মমি। ওই পুচকিটাকে তো আমারও পছন্দ হয়েছে। আমাকে এসে বলে শাশুমা। আমি তো শুনে অবাক। বলে কি? এটা অবশ্য মেহেদি ওকে শিখিয়ে দিয়েছে। বাহ, ভালোই তো। আমার মেয়েটা মা হওয়ার আগে শাশুড়ি হয়ে গেল, আর আমারও নাচ জামাই পেয়ে গেলাম। এবার তো আমাদের একটা নাতিন লাগবে তাড়াতাড়ি। শ্বশুর মশাইয়ের কথা শুনে সকালে হাসতে লাগলো। আমি লজ্জায় মাথা নিচু করে রাখলাম। এভাবে মজা করতে করতে সকালে নাস্তা শেষ করলাম। এখন চাচা চাচি চলে যাবে গ্রামে, না তাদের মেয়ে শ্বশুর বাড়ি, মানে মমি কুত্তির বাড়ি। চাচা চাচি সকলের কাছ থেকে বিদায় নিল আর সকলকে বলল সবাই মিলে যেন তাদের বাসায় বেড়াতে যায়। বৌমা, মেহেদি খুব ভালো, ওর খেয়াল রেখো। জি, দোয়া করবেন আমরা যেন সারা জীবন সুখী হই। ও আমার ছেলের মতন। আমার ছেলে আর ছেলেপুরের জন্য দোয়া করবো না? তারপর মায়া চাচিকে জড়িয়ে ধরলো। তারপর আমি চাচা চাচি বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। ভাবছেন আমি কোথায় যাই? আমি চাচা চাচিকে মমিদের বাসায় দিয়ে আসতে যাচ্ছি। মমি অসুস্থ, এটা শুনে মাও আসতে চাইলেন। মাকে কিছুটা বুঝিয়ে রেখে এসেছি, কারণ মমি তো অসুস্থই হয়নি, যদি মা এসে উল্টাপাল্টা কিছু প্রশ্ন করে বসে তখন। তাই যাই হোক, আপনাদের বলতে বলতে চলে এসেছি মমির বাসায় ঢুকলাম। তারপর আশরাফুলের দাদা দাদিকে সালাম দিলাম। মমি রান্নাঘর থেকে এসে চাচিকে জড়িয়ে ধরলো। তারপর জিজ্ঞাসা করলো কেমন আছে। আমার সাথে কোনো কথা বললো না। আমাদের নানা ভাইটা কই রে? ও স্কুলে আছে। আমি আসি চাচা চাচি। এখনই চলে যাবি? হ্যাঁ চাচি। তারপর চাচা চাচি ও তালই মাউই থেকে বিদায় নিয়ে চলে এলাম। আসার আগে চাচাকে বলে এসেছি গ্রামে যাওয়ার আগের দিন যাতে আমাকে জানায়, আমি এসে তাদের বাসে উঠিয়ে দিয়ে আসব। মমির সাথে কোনো কথা বলিনি, তাই মনটাও ভালো না। আসলে ওর সাথে অভিমান করলে মন এমনিতেও খারাপ থাকে। আমি একটা রিক্সা ডেকে উঠে পড়লাম। জেসি ফোন করছে। আমার মন খারাপ, তাও ওর সাথে হাসি মুখে কথা বলছি। আমাকে বাসর রাতে কি হলো ডিটেল বলতে বলছে। আমিও মজা করে বললাম ওর আর জিসানের সাথে যা হয়েছে তাই হয়েছে। এইভাবে টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে এলাম। তারপর ফোন কেটে রিক্সার ভাড়া দিয়ে বাসায় প্রবেশ করলাম। তারপর সারাদিন সকলের সাথে টুকটাক গল্প করে আর শুয়ে বসে পার করলাম। রাতের বেলা রুমে ঢুকতে সেই বাজে গন্ধটা পেলাম। বুঝতে আর বাকি রইল না আজকেও মায়া ড্রিঙ্ক করেছে। আমি বিছানার কাছে যেতেই উঠে এসে আমাকে থাপ্পড় দিল। মারলেন কেন? আজকে তোকে সারা দিন মারতে পারিনি, তাই এখন মারলাম। আমি কি অন্যায় করেছি যে আমাকে মারতে হবে? তুই অন্যায় কর বা না কর, তাও তোকে আমার হাতের মার হজম করতে হবে। কি বললি? তোর সাহস কি করে হয় রে নিমক হারাম? তুই ভুলে যাচ্ছিস আমি তোকে দিয়ে একটা পেপারে সাইন করাই? ওটা দিয়ে তোদের মা ছেলেকে জেলের ভাত খাওয়াবো যদি আমার কথার একটুকু এদিক ওদিক হয়। সরি, আমার ভুল হয়ে গেছে। আর আমি নিমখারাম না বলেই এখানে আছি। বাসায় সকলের সামনে তোকে কিছুই বলতে পারছি না। অফিসে যাই, তারপর বুঝাবো আমি কি জিনিস। এর চেয়ে বেশি অত্যাচার করবে নাকি? হায় আল্লাহ, আমার কপালে না জানি কি আছে। ওই কুত্তা, কি বলিস বিড়বিড় করে? কই কিছু বলিনি তো। না বললেই ভালো। আমি ঘুমাবো, আমাকে একদম ডিস্টার্ব করবি না। বাতি নিভিয়ে দে। ওকে ম্যাম। তারপর বাতি অফ। কেউ গলত মত সমঝিয়ে। গতকালের মতো আজকে মায়া কোনো অ্যাটাক করেনি। আমি বাতি অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মাঝে ভারত পাকিস্তানের সীমান্ত বর্ডার, মানে বুঝলেন না তো, ওই কোলবালিশ আর কি, মাঝখানে কোলবালিশ রাখা। আমি এ পাশে শুয়ে শুয়ে ভাবছি কত ইচ্ছে ছিল প্রেমটা বিয়ের পর করব বউয়ের সাথে। একজন আরেকজনকে সব শেয়ার করব। ভালো লাগা খারাপ লাগা, মানুষ দুজন থাকলেও মন একটি হয়ে যাবে। কিন্তু আমার সাথে কি হচ্ছে এসব? আমার কপালে শেষে কিনা একটা বাঘিনী জুটলো, যে কিনা সবার আড়ালে নেশা করে, যেই নেশাকে আমি কিনা এত ঘৃণা করি। আর সারাক্ষণ চিন্তা করে আমাকে কি করে শায়েস্তা করবে। যদি আমায় ভালোবাসতো তাহলে আমি না হয় আমার সমস্ত ভালোবাসা দিয়ে ওর বাজে স্বভাবগুলো দূর করে দিতাম। কিন্তু ও তো আমাকে সহ্যই করতে পারে না। আমাকে বিয়ে করেছে শুধু ওর অপমানের শাস্তি দিতে। মেয়েটা কত বোকা, একেবারে বুঝলো না আমাকে শাস্তি দিলে ও নিচেও সেই শাস্তি পাবে। আমাদের বিচ্ছেদ হলে শুধু আমাকে না, ওকেও সকলে খারাপ ভাববে। আসলে মানুষ প্রতিহিংসায় অন্ধ হয়ে যায়।
বুঝতে পারে না কারো ক্ষতি করতে গেলে আমার তার চেয়ে বেশি ক্ষতি হতে পারে। ও এটা বুঝতে পারছে না। স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হলে বেশিরভাগ সময় আঙ্গুল ওঠে স্ত্রীর দিকে। ছেলেটার ক্ষতি কমই হয় মেয়েটার তুলনায়। এসব হাবিজাবি ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না। এভাবে আরো 3 দিন চলে গেল। আর এই 3 দিনে খুব বুঝে গেলাম মায়া অনেক বড় অভিনেত্রী। কারণ সে বাহিরে সকলের সামনে এমনভাবে চলে যে দেখবে সেই ভাবে এর চেয়ে ভালো আর মেয়ে হয় না। আর রাত হলে তার ভেতরের ডাইনি জেগে ওঠে আমার সামনে। প্রতিদিন রাতে ড্রিঙ্কস করে আমার উপর অত্যাচার করে। আজকেও মায়ের অত্যাচার হজম করে ঘুমিয়ে পড়লাম। কালকে আবার অফিসে যেতে হবে। কালকে আমার অফিস আছে, ডিস্টার্ব করেন না ঘুমের। জানতো সকাল সকাল আবার ঘুম থেকে উঠতে হবে। আপনারা পারলে সকলে ফোন করে ঘুম থেকে তুলে দিন, ঠিক আছে? আজকেও মায়ের অত্যাচার হজম করে ঘুমিয়ে পড়লাম। কালকে আবার অফিসে যেতে হবে। তারপর পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সকলের থেকে বিদায় নিয়ে আমি আর মায়া অফিসে চলে এলাম। মায়া গাড়ি ড্রাইভ করছে আর আমি পাশের সিটে বসে আছি। অফিসে পৌঁছতে অল্প কিছু পথ বাকি আছে। তখন মায়া গাড়ি রাস্তার সাইডে থামালো। ওই কুত্তা, গাড়ি থেকে নাম। কেন ম্যাম? নামতে বলছি, নাম। কিন্তু তখনই গালে একটা চড় দিয়ে রাগী গলায় নামতে বলল। রেগে যাওয়াতে আমি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেলাম। এবার হেঁটে অফিসে চলে আয়। আর অফিসের কাউকে আমাদের সম্পর্কের কথা বলেছিস তো তোর খবর আছে। এসব কথা বলে মায়া চলে গেল গাড়ি নিয়ে। আসলে মায়াদের অফিসের কেউ জানে না মায়া যে আমার স্ত্রী। আমিও প্রায় 10 মিনিট হেঁটে অফিসে পৌঁছে গেলাম। অফিসে প্রবেশ করে আমি তো কাউকে চিনি না। এখানে ম্যানেজার কে বা কার কি পোস্ট তা কিছু জানি না। তাই অত কিছু না ভেবে আমি মায়ের ডেস্কে চলে গেলাম। এর আগে যেহেতু একবার এই অফিসে এসেছি তাই মায়ের ডেস্ক চিনতে আমার কোনো সমস্যা হলো না। আমি মায়ের অনুমতি না নিয়ে তার ডেস্কে প্রবেশ করলাম। ম্যাম, আমার ডেস্কটা কোথায়? মায়া একটা ফাইল দেখছিল, তাই আমার উপস্থিতি টের পাইনি। আমি কথা বলতেই আমার দিকে তাকালো। তারপর চেয়ার থেকে উঠে এসে একটা থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক, কোনো নিয়ম কানুন জানিস না? আমি কি করেছি ম্যাম? আবার মুখে মুখে কথা বলিস? আমাকে প্রশ্ন করার সাহস হয় কি করে? এতটুকু কমন সেন্স নাই যে বসের রুমে আসার আগে অনুমতি নিতে হয়? এটা কি তোর বাসা পাইছিস? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। তোর মতন জানোয়ার ভুল ছাড়া কি বা করতে পারে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? দূর হ এখান থেকে। আসলে আমি তো অফিসের কাউকে চিনি না, তাই যদি একটু বলে দিতেন আমার ডেস্কটা কোথায়। আপাতত তোর কোনো ডেস্ক নেই। মানেটা হলো তুই এখন থেকে একদম সিক্রেট করবি। তুই গোপনে সব তথ্য বের করবি আর তোর হাতে সব প্রমাণ আসলে আমাকে দিবি। বুঝলাম না ম্যাম। তোকে তো অফিসের কেউ চেনে না। তুই আজ থেকে অফিসের পিয়ন হয়ে জয়েনিং করবি এবং সকলের সামনে এটা প্রমাণ করবি তুই একজন ঘুষখোর। টাকার জন্য তুই অফিসের ক্ষতি করতে পিছুপা হবি না, এমনটা বুঝাবি সকলকে। কি বলছেন এসব ম্যাম? আমাকে শেষ করতে দে, তারপর বল। ওকে, বলুন ম্যাম। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কথায় কথায় থাপড়ানি দেয়। এভাবে তুই অফিসের খারাপ মানুষগুলোর সাথে মিশে যাবি এবং তাদের থেকে ডিটেল বের করবি। অফিসের কে কিভাবে ক্ষতি করতে চায় সবার ডিটেল বের করে আমাকে প্রমাণ দিবি। এক কথায় সিক্রেট অফিসার। ও আচ্ছা, বুঝেছি ম্যাম। তাহলে এই পোশাকগুলো পরে আজকে থেকে কাজে লেগে যা। এগুলো পরবো কোথায়? ওই রুমে গিয়ে পরে আয়। মায়ের ডেস্কের সাথে একটা রুম, হয়তো এটা বসের জন্য। আমি রুমটাতে গিয়ে তো অবাক। আমার ভার্সিটির কয়েকটা ছবি দেয়ালে, আর রুমটা অনেক সুন্দর করে সাজানো। যাই হোক, আমি পিয়নের পোশাক পরে বেরিয়ে আসলাম। এতক্ষণ লাগলো? সরি ম্যাম। ওকে, যা। কাজের শুরুটা আমাকে দিয়ে কর। আমার জন্য একটা ব্ল্যাক কফি নিয়ে আয়। আমি ম্যাম? তো কি আমি নিয়ে আসবো? ভুলে যাস না, এখন থেকে তুই পিয়ন। ও সরি ম্যাম, ওকে নিয়ে আসছি। তারপর চলে এলাম। ডাইনি ব্ল্যাক কফি খাবে। সারা জীবন দেখে এলাম মেয়েটা ব্ল্যাক কফিকে কত অপছন্দ করে। এ তো দেখি তার উল্টো। আল্লাহ তাকে কেন যে মেয়ে বানিয়েছে। সব ব্যবহার কাজকর্ম ছেলেদের মতন। আমাকে একদম পিয়ন বানিয়ে দিল। এসব বলতে বলতে কফি বানিয়ে নিয়ে এলাম। আপনারা কি ভাবছেন আমি কি করে কফি বানালাম? আরে আপনারা মনে হয় ভুলে গেছেন আমি আগে একা থাকতাম আর নিজের সব রান্না বান্না নিজে করতাম। তাই চা কফি থেকে শুরু করে সবই বানাতে পারি ইনশাআল্লাহ। বাস্তবেও সব বানাতে পারি, তাই আমার বানাতে কোনো সমস্যা হলো না। কফি নিয়ে মায়ের রুমের সামনে গিয়ে বললাম, আসতে পারি ম্যাম? তারপর আর কি, মায়ের অনুমতি নিয়ে তার রুমে প্রবেশ করলাম।
কপাল আমার, বউয়ের রুমে যেতে অনুমতি লাগছে, আবার তার অফিসে পিওন আমি। যাই হোক, আমি গিয়ে মায়াকে কফি দিলাম। মায়া কফিতে এক চুমুক দিয়েই বাচ্চাদের মতো মুখটা করে ফেললো। যারা বাচ্চাদের দেখেছেন তিতা বা টক মুখে দিলে কেমন করে তা বুঝতে পারবেন মায়া কেমন করছে। আবার থাপ্পড় মেরে দিল। ওই জানোয়ার, কফিতে কি নিম পাতা আর করলা মিশিয়েছিস নাকি? কই না তো ম্যাম। তাহলে কফি এমন তিতা কেন? সামান্য কফিটাও বানাতে পারিস না? ম্যাম, ব্ল্যাক কফি তো তিতা লাগবেই। উফ, হ্যাঁ মানে তুই এবার আমার সামনে থেকে যা। আমি আর কিছু না বলে চলে এলাম। আমার আর বুঝতে বাকি নেই মায়া যে ব্ল্যাক কফি খায়নি কখনো, ও আমাকে অপমান করতে ব্ল্যাক কফি বানাতে বলেছে। ও হয়তো ভেবেছিল আমি এসব কখনো বানাতে পারবো না, আর এটা সম্পর্কে কোনো আইডিয়াও ছিল না। যাই হোক, প্রথম দিন অফিসটা কেটে গেল কোনো রকম। যে চা কফি চেয়েছে তাদের চা কফি এনে দিয়ে দিয়েছি। তাছাড়া কারোর সাথে ফ্রেন্ডশিপ তো দূরের কথা, আমার নামটা পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি। আর বন্ধুত্ব হবে কি করে, আমি তো অফিসের পিয়ন, সকলে এটাই জানে। তারপর মায়া আমাকে বলল আমি যেন অফিস থেকে একটু এগিয়ে গিয়ে তার জন্য ওয়েট করি। না ম্যাম, পিয়ন হয়ে আপনার সাথে গেলে আপনার সম্মানহানি হবে, তাই আমাকে কিছু টাকা দিন, আমি বরং রিক্সা করে চলে যাব। আমিও জানি তোর মতন ফকিন্নির সাথে গেলে আমার সম্মানহানি হবে, তবে কি করব বল? তোকে সাথে করে নিয়ে না গেলে যে সবাই সন্দেহ করবে। ও আচ্ছা, এটা বলেই তারপর বেরিয়ে পড়লাম। মায়া প্রতিটা কথায় আমাকে আঘাত করতে চায়। আমি আর কিছু না ভেবে হাঁটতে হাঁটতে চলে এলাম। মায়া সকালে যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে 30 মিনিট বসে থাকার পর মায়া এলো। এত লেট হলো তোমার? ছোট লোক, আবার তুই আমায় তুমি করে বলছিস? আর আমার লেট হবে না তাড়াতাড়ি হবে সেই কথা কি তোকে বলতে হবে? জানোয়ার, তোর সাহস হয় কি করে আমাকে প্রশ্ন করার? বারে বাহ, একটা প্রশ্ন করায় এতগুলা কথা শুনিয়ে দিল। সত্যি গরিব হওয়াটা কি অন্যায়? কি রে ছোট লোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? বাড়িতে যাবি নাকি এখানেই থাকবি? ও সরি ম্যাম। তারপর আমি গাড়িতে উঠে বসলাম আর বাড়ি চলে এলাম। রাত্রিবেলা খাবার সময়। তা বাবা, প্রথম দিন অফিস কেমন কাটলো? জি আলহামদুলিল্লাহ বাবা, আপনি তো আর জানেন না আপনার পেতনি মেয়ে আমায় আপনার অফিসের একদম পিয়ন বানিয়ে দিয়েছে। মনে মনে বললাম। জানো বাবা, ও তো একদিনে ওর কাজ খুব ভালো করে বুঝে নিয়েছে। এই যে বন্ধুরা, আপনারা দেখেন দেখেন, আবার নাটক শুরু করেছে। ও তাই নাকি? আচ্ছা বাবা, তোমার কাজে কোনো সমস্যা হলে মায়ের থেকে সাহায্য নেবে, ওকে বলবে, ও দেখিয়ে দিবে। বাবা, আপনার মেয়ে আর কি কাজ শেখাবে? আমাকে আপনাদের অফিসে যেই কাজ দেয়া হয়েছে সেই কাজ আপনার মেয়ে জীবনেও করেনি। আমাকে শেখাবে তো দূরের কথা, নিজেই পারবে না। কি রে, তোকে কেমন চিন্তিত মনে হচ্ছে? না মা, তেমন কিছু নয়। আরে মা, ও অফিসের একটা ডিল নিয়ে চিন্তা করছে। কিভাবে কাটিয়ে দিল মেয়ে একটা রকেট। সে কি বাবা, অফিসের কিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। হইছে, কথা বন্ধ করো সকলে, আর খাবার শেষ করো। খাবারের সময় এত কথা বলতে হয় না। আর বাবা, তুমিও ওসব অফিসের চিন্তা এখন বাদ দাও। জি মা। তারপর সকালে রাতের খাওয়া শেষ করে একটু গল্প করে শুতে চলে গেলাম। আমার একটু আগেই মায়ের রুমে চলে গেল। আমিও কিছু সময় পর গেলাম, আর আবার সেই গন্ধটা পেলাম, মানে ওই মদের গন্ধ। আমার আর বুঝতে বাকি নেই মায়া ড্রিঙ্ক করেছে, আর আমি রুমে প্রবেশ করতেই অত্যাচার শুরু। মায়া কথা বলে যাচ্ছে আর আমি শুনে যাচ্ছি, আর ওর কথায় তাল দিচ্ছি, কিছু বলছি না, কারণ কি বলতে কি বলে ফেলি তখন আবার অত্যাচার আরো বেড়ে যাবে। তারপর এক পর্যায়ে আমাকে বাসর রাতের মতো এবারও আমার উপর ডাইনি অ্যাটাক করলো। আমি নিজেকে যতটা সম্ভব বাঁচাতে যাচ্ছি, কারণ ও এখন নেশাগ্রস্ত অবস্থায়, হয়তো আমার কাছে আসতে চাইছে, কিন্তু ওকে সঙ্গ দিলে এর শাস্তি আবার আমায় সকালে পেতে হবে। অনেক কষ্ট করেও নিজেকে আটকাতে পারলাম না। তারপর ও আমার বুকে ঘুমিয়ে পড়লো। আমি ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছি, কত মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়। এই মায়াটা সকালে হয়তো ভয়ঙ্কর রূপ নিবে, তবে আমি তো কারো অত্যাচার চাইনি। চেয়েছিলাম আমার স্ত্রীকে ভালোবেসে নিজের বুকে নিয়ে প্রতিটা রাত কাটাতে, তার সাথে সব সুখ দুঃখগুলা ভাগাভাগি করে নিতে, আর সেও আমার সাথে তার কষ্টগুলো আনন্দগুলা সব শেয়ার করবে। আসলে আমার কপাল খারাপ, নয়তো আমার সাথে এসব হচ্ছে কেন? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো বলে কারোর সাথে প্রেম করিনি, কিন্তু আমার সাথে এমন হচ্ছে কেন? এসব হাজারো হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তারপর পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার সেই অত্যাচার শুরু করলো রাতের জন্য। তারপর আগের দিনের ন্যায় ফ্রেশ হয়ে নাস্তা করে মায়ের সাথে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আগের দিন আমাকে যেখানে নামিয়েছিল ওইখানে আজকেও নামিয়ে দিল। তারপর মায়া গাড়ি নিয়ে চলে গেল, আর আমি হেঁটে যাচ্ছি।
আর মমিকে ফোন করছি, কিন্তু কুত্তি বারবার ফোন কেটে দিচ্ছে। আশরাফুলের স্কুল এখান থেকে বেশি দূর না, 2 মিনিট লাগে হেঁটে যেতে। বেশ কয়েকবার কেটে দেওয়ার পর বুঝলাম ফোন করে লাভ হবে না, কুত্তি ফোন রিসিভ করবে না। তারপর জেসিকে ফোন করে ওর সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম অফিসে। আর জেসিকে আমার সব কথা বললাম, এটাও বললাম আমি আমার শ্বশুর মশাইয়ের অফিসের পিয়ন একজন। জেসি তো আমার কথা শুনে সেই মজা নিচ্ছে আর আমাকে খেপাচ্ছে। তারপর আমি অফিসের কাছে চলে আসতে ওর থেকে বিদায় নিয়ে আমি অফিসে প্রবেশ করলাম। তারপর শুরু করলাম শ্বশুরের অফিসের পিয়নগিরি। আরে ভাই কি বলমু, সেই খাটা খাটাচ্ছে। শেষে কিনা আমার কপালে এই ছিল, অফিসে ঝাড়ু মোছা করা থেকে সব কাজই করতে হয়, তাও নিজের শ্বশুরের অফিসে। মানা যায় নাকি এগুলা? আপনারাই বলেন। তারপর এভাবে চলতে থাকে কিছুদিন, আর আমিও বুঝতেছি কারা কারা অফিসে ঘুষ খায়। কারণ অফিসে কেউ আসলে আমি চা নাস্তা দেওয়ার জন্য ওখানে গেলে কম বেশি তাদের কথা শুনে নিই, আর আস্তে আস্তে তাদের সাথে মিশে যাচ্ছি। আমি তাদের কাছে নিজেকে এটা প্রমাণ করছি যে আমি একটু লোভী, টাকার জন্য সব করতে পারি। আমি কয়েকজনকে কিছু গোপন তথ্য দিয়ে তাদের মনে আরো বেশি জায়গা করে নিয়েছি। এর বিনিময়ে তারা আমায় কিছু টাকা দেয়। আমি তো মনে মনে সেই হাসা হাসি। বাচ্চারা, তোমরা যে সেই বাস খেতে চলেছ তা তো আর জানো না। সময় হোক বুঝবা আমি যে গোয়েন্দা। অফিসে জয়েন করেছিলাম 15 দিন হলো। জেসির সাথে প্রায় ফোনে কথা হয় সময় পেলে, কিন্তু মমির সাথে কথা হয় না। আমি ওকে ফোন করি কিন্তু ও কেটে দেয়। এভাবে চলছে। তাই আজকে ঠিক করলাম, আমাকে যখন অফিসে যাওয়ার সময় মায়া নামিয়ে দেয়, সেখান থেকে আমি সোজা আশরাফুলের স্কুলে যাব আর কুত্তির সাথে কথা বলবো। যেই ভাবা সেই কাজ। মায়া প্রতিদিনের ন্যায় আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল, তারপর গাড়ি নিয়ে চলে গেল। আর আমি সেখান থেকে আশরাফুলের স্কুলে চলে গেলাম। গিয়ে দেখি মমি আশরাফুলকে স্কুলে রেখে চলে যাচ্ছে। আমি দৌড়ে ওর সামনে গেলাম। আর একটু দেরি হলে হারামি বাসায় চলে যেত। আমি ওর সামনে যেতে ও আমাকে সাইড করে হাঁটা শুরু করলো। আমি আবার সামনে গিয়ে কানে ধরলাম, কিন্তু ও কোনো কথা না বলে আবার সাইড করে যেতে নিল। আমি ওর হাত ধরে বললাম, প্লিজ, ভুল হয়ে গেছে। আমাদের মাঝে সরি বলা নিষেধ, তাই সরি বলা যাবে না। আমার থেকে হাত ছাড়িয়ে নিল। রাস্তার কিছু মানুষ ছিল, তারা এসে বলল, এখানে কি হচ্ছে? কিছু না ভাই। মেয়ে মানুষ পেয়ে ডিস্টার্ব করছিস, আবার বলছিস কিছু না। সরি ভাইয়ারা, ও আমার ভাই। আপনারা যেটা ভাবছেন তেমন কিছু না। ও। তারপর মানুষগুলো চলে গেল আর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যে পাবলিক ছিল, যদি মমির আগের বসে একবার লোকগুলোতে বলতো আমাকেও চিনে না, আমাকে ডিস্টার্ব করছি, তাহলে হয়তো এক নিমেষে আমার মেয়েরে আলু ভর্তা বানিয়ে দিত। এতগুলা মানুষ আমাকে একা মারলে আমি তাদের ফুলের টোকাও দিতে পারতাম না। যাই হোক, আমি মমির সাথে কথা বলতে চাইলেও ও কথা না বলে চলে গেল। কুত্তি অনেক বেশি রেগে আছে। তারপর আর কি, আমি সেখান থেকে ফোন করে কথা বলতে বলতে অফিসে চলে এলাম। আজকে কিন্তু জেসির সাথে কথা বলিনি, বলেছি আমার বিয়াই, মানে মমির ওই খালাতো বরের সাথে। আর ওখানে কি হয়েছে তা বলছি। শালার বিয়াই তো সেই মজা নিচ্ছে, বলে কিনা তার চোখের সামনে নাকি আমার গণধুলাই হওয়া চেহারাটা ভাসছে। বলেন তো, এমন কথা শুনলে রাগ ওঠে কিনা? যাই হোক, আমি অফিসে প্রবেশ করতে না করতে ডাইনি থুরি ডার্লিং আমায় ডাকলো। মানে বুঝলেন না? আরে আমার বউ ডাকছে। হারামজাদি এখন আমার উপর টর্চার করবে আমি জানি। আস্ত একটা পেতনি, সব সময় আমাকে নিয়ে চিন্তা করে। কেউ গলত মত সমঝিয়ে, আমাকে ভালোবাসে বলে চিন্তা করে না। আরে আমাকে কি করে টর্চার করবে তা নিয়ে সারাক্ষণ প্ল্যান বানাই। ডাইনি। এই আমি ডাইনি বললাম, এটা আবার কেউ বলে দিয়েন না যেন, ঠিক আছে? আপনারা কিন্তু আমার দলে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন, এই আপনারা বসেন, আমি গিয়ে দেখি মিসেস ডাইনি থুরি কি বলে এটা। তার বর তো আমি, মিসেস ডাইনি বললে তো আমার উপর সব চলে আসবে। যাই হোক, আমি বরং যাই, গিয়ে দেখি এবার আবার আমাকে কি সাহায্য করার জন্য ফোন দিয়ে এটেছে। তারপর আমি মায়ের রুমে তার অনুমতি নিয়ে প্রবেশ করলাম। মায়ের ডেস্কে যেতেই, ওই কামচোর, আজকে আসতে এত দেরি হলো কেন? এই রে, আশরাফুলে স্কুলে গিয়েছি বলে যে দেরি হয়েছে তা বলা যাবে না। মনে মনে বললাম, কি রে ফকিন্নি, কি ভাবছিস? আমি চুপচাপ। যা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। তারপর আমি কিছু না বলে কফি বানিয়ে নিয়ে এলাম। কফি দিতেই বলল, আমার রুমটা কত অপরিষ্কার হয়ে আছে। তুই তো পিয়ন, ঠিক মতো দেখে কাজ করিস না কেন? এখনই তাড়াতাড়ি আমার রুম ঝাড়ু দে, তারপর ফ্লোর মুছে দিবি। আস্ত কামচোর একটা। ম্যাম, রুম তো পরিষ্কার। আবার আমার মুখে মুখে কথা বলিস?
পিয়ন পিয়নের জায়গায় থাকবি, আমার সাথে তর্ক করবি না। যেটা বলেছি ওটা কর। আমিও আর কথা বললাম না, জানি কথা বাড়ালে গালে আদর করবে। বুঝলেন না তো? আরে থাপ্পড় দিবে। যদিও মেয়েদের হাতে থাপ্পড়ে তেমন ব্যথা নেই, তবুও কোনো মেয়ের হাতে থাপ্পড় খাওয়াটা অপমানজনক, তাই আমি থাপ্পড় খেতে চাই না। যাই হোক না কেন, আমি আমার কাজ করা শুরু করলাম। ফ্লোর ঝাড়ু দিয়ে তারপর মুছলাম। যদিও এখানে কোনো ময়লা ছিল না, তাও এসব করার কারণ যে একটাই তা আমার জানা আছে, আর সেটা হলো আমাকে শাস্তি দেওয়া। যাই হোক, এইভাবে দিন কাটতে থাকলো। এখন আমি প্রতিদিন মমির রাগ ভাঙাতে আশরাফুলের স্কুলে যাই, কিন্তু প্রতিদিন একই ঘটনা হয়। কুত্তি কথা বলেন আমার সাথে। এভাবে 2 মাস হয়ে গেল। আমার হাতেও সম্পূর্ণ প্রমাণ চলে এসেছে কারা কারা অফিসে ঘুষ খায়, ঠিক মতন কাজ করে না। আমি তাদের একটা রিপোর্ট বানিয়ে রাতে মায়াকে দিলাম এবং বলে দিলাম ওই ফাইলে সব প্রমাণ আছে ওনাদের বিরুদ্ধে। মায়া আমাকে ধন্যবাদ দিল, এই প্রথম আমাকে ধন্যবাদ দিল। নিজের কাছে কেমন জানি ভালো লাগা কাজ করছে। আমি ধন্যবাদের জবাবে মুচকি হাসি দিলাম। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে প্রতিদিনের ন্যায় উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মায়া আর আমি বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। প্রতিদিন মায়া আমাকে যেখানে নামায়, আজকেও আমাকে মায়া ওইখানে নামিয়ে দিল। তারপর সে গাড়ি নিয়ে চলে গেল, আর আমিও আশরাফুল স্কুলের দিকে গেলাম। এটা এখন আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে বলতে পারেন। যখনই মায়া আমায় নামিয়ে দেয় আর আমি আমার বেস্টু রাগ ভাঙাতে চলে যাই স্কুলে। আজও তার ব্যতিক্রম হলো না, কিন্তু আমি যে সামনে একটা বিপদে পড়তে যাচ্ছি তা আমার অজানা। কারণ হলো মায়া গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। আমি যে ফাইলটা দিয়েছি ওটা ভুল করে রেখে এসেছে, তাই ওটাই আনতে যাচ্ছিল। আর তখনই মায়া আমাকে অফিসের বিপরীত রাস্তায় যেতে দেখে কি মনে করে যেন আমায় ফলো করে। তারপর আমাকে ফলো করতে করতে আশরাফুল স্কুলে চলে আসে। আর আমি যখন প্রতিদিনের মতন মমির রাগ ভাঙাতে ছিলাম, ওটা মায়া নিজ চোখে দেখেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো মায়া গাড়িতে ছিল, আর তাই আমাদের কথা কিছুই শুনেনি। ও নিজে নিজেই যা বোঝার বুঝে নিল। একটা সময় যখন আমি মমির হাত ধরি, তখন মায়া গাড়ি ঘুরিয়ে বাড়ি না গিয়ে অফিসে চলে এলো আর খুব কান্না করলো। তারপর আমিও প্রতিদিনের ন্যায় আজকেও আমার বেস্টুর রাগ ভাঙাতে না পেরে ব্যর্থ হয়ে অফিসে ফিরলাম। অফিসে যেতেই প্রতিদিনের মতন আমার বউ ম্যাম ডাকলো আমাকে। আমি অনুমতি নিয়ে রুমে গেলাম। তারপর মায়ের দিকে না তাকিয়ে বললাম, আমাকে কেন ডেকেছে? মায়া আমাকে ভাঙা গলায় বলল, আসতে দেরি হলো কেন? আমি মায়ের কান্না করা কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। তাই আমি বললাম, এ কি, আপনার চোখে পানি কেন? আর কান্নাই বা কেন করছেন? কিছু হয়েছে? আমি যেটা প্রশ্ন করেছি ওটার উত্তর চেয়েছি, পাল্টা প্রশ্ন করতে বলিনি আপনাকে। সরি ম্যাম। অফিসে আসতে লেট হলো কেন? আপনি তো জানেন ম্যাম। আমি আপনার লাইফের অনেক কিছুই জানি না। মানেটা হলো আমি আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর আপনি কোথায় গিয়েছিলেন? কোথায় আবার যাব? আরে বাহ, আমি তো জানতাম আপনি মিথ্যা বলেন না। এখন দেখছি মিথ্যাও বলেন। আমি কি মিথ্যা বলেছি? বাহ, এখন যেন একদম ভাজা মাছ উল্টে খেতে পারেন না। প্লিজ ম্যাম, ক্লিয়ার করে বলেন। তুই আজকে তোর জিএফ এর সাথে দেখা করতে যাসনি? আমার তো জিএফ নেই, তাহলে দেখা করব কোথা থেকে? আর তাছাড়া আমি বিবাহিত, আমি কোনো ওইসব লুতুপুতু রাখতে যাব কেন? বাহ, মিথ্যাটাও গুছিয়ে বলতে পারিস। আমি কি তাহলে নিজের চোখে যা দেখেছি সব ভুল দেখেছি? হ্যাঁ, আপনি কান্না না করে আমাকে বলুন তো আপনি কি দেখেছেন? আমি তোকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর তুই ওই রাস্তার ডান পাশের গলিতে একটা মেয়ের সাথে ছিলি। ছি, আমি আর বলতে পারবো না। মেয়েদের এই এক সমস্যা, সব না শুনে ভুল বোঝা শুরু করবে। তবে এটার একটা ভালো দিক আছে, আর তা হলো সে আমাকে ভুল বোঝার প্রধান কারণ সে আমাকে ভালোবাসে, তাই তার সন্দেহ। ওটা তো আমাকে কিছু বলতে না দিয়ে থামিয়ে দিল। তুই আর কি বলবি? তোর মতন জানোয়ারের বাচ্চারা সব সময় মিথ্যা ছাড়া সত্যি বলতে পারিস নাকি? এখন হয়তো আবার মিথ্যা মিথ্যা বানিয়ে বলবি। ম্যাম দেখুন, আপনি যা বলার আমাকে বলুন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে বাজে বলবেন না। বাহ, তোর আবার গায়েও কথা লাগছে। তোর জন্মের ঠিক আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ হয়। যেই ছেলে ঘরে বউ রেখে প্রেমিকার হাত ধরে টানাটানি করতে পারে, তার আবার জন্মের ঠিক আছে নাকি? আমার তো মনে হয় তোর মাও। আমি আর কিছু বলতে না দিয়ে ঠাস করে মেরে দিলাম। এতদিন সহ্য করেছে আমাকে বলেছিস, আর তাছাড়া তোদের কারণে আমার মায়ের চিকিৎসা হয়েছে, তাই সব সহ্য করছি। তাই বলে আমার মাকে বাজে কথা বলার সাহস কি করে হয় তোর? তোকে আমি নিজে থেকে বিয়ে করতে চাইনি, তুই আমায় জোর করে বিয়ে করেছিস। একদমই কথাগুলো বললাম মায়াকে। নিজের রাগটাকে কোনোভাবে কন্ট্রোল করতে না পেরে মায়ের সামনে থেকে চলে এলাম।
কারণ ওখানে থাকলে আমি কি করতাম তা আমি নিজেও জানি না। তারপর অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে এলাম। মায়ের বাবা মা ও আমার মা প্রশ্ন করলো আমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলাম যে, শরীর খারাপ নাকি? আমি বললাম মাকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে, তাই মাকে রেডি হতে বলে আমি রুমে গেলাম। তারপর 2টা চিরকুটে লিখলাম, একটা মায়ের জন্য, অন্যটা আমার বেস্টুর জন্য। মায়ের চিঠিতে লেখা ছিল, আপনি আমাকে এতদিন অনেক কথা বলেছেন, সব সহ্য করেছি, কিন্তু আজকে আপনি আমার মা ও মৃত বাবাকে নিয়ে বাজে কথা বলেছেন। আপনি আমাকে একটা সুযোগ দেন নাই সত্যিটা বলার জন্য। আপনি জানেন আপনি আমাকে আজকে কার সাথে দেখেছেন? আপনি আজকে আমার সাথে যাকে দেখেছেন ওটা হলো আমার বেস্টু। হ্যাঁ, আমার পিচ্চি জামাইয়ের আম্মু। আমি ওকে খুব ভালোবাসি, তবে সেটা একটা বেস্টু হিসেবে। ভালোবাসা প্রতিটা সম্পর্কে থাকে। আপনার আর মমির জায়গা দুটা ভিন্ন, তবে ভালোবাসা কার জন্য কতটুকু তা মেপে বলতে না পারলেও এটা বলতে পারি দুজনকেই ভালোবাসি, তবে দুজনের স্থানটা ভিন্ন। মায়ের অপারেশনের কথা ওকে আমি আগে বলিনি দেখে ও রেগে আছে, আর তাই ও আমাদের বিয়েতে আসেনি। এসেছিল ওর পিচ্চি ছেলে আশরাফুল, যাকে আপনি দেখেছেন। আমি শুধু আজকে না, প্রতিদিন ওর রাগ ভাঙাতে ওখানে যাই। মনে রাখবেন, কিছু সম্পর্ক রক্তের না হয়েও রক্তের চেয়ে কোনো অংশে কম হয় না। আমি আপনার থেকে 10 লক্ষ টাকা নিচ্ছি, এটা আপনার অনুমতি ছাড়া নিলাম। ধরে নিন ধার নিলাম। আমি জানি এই 10 লক্ষ টাকা আপনার কাছে তেমন কিছুই না, কিন্তু এটা আমার কাছে অনেক। এটা নিয়ে আমি আমার ক্যারিয়ার গড়ব। যাই হোক, যেদিন আমি নিজেকে একদম গুছিয়ে নিতে পারবো সেদিন আপনার সামনে এসে একদম শেষ বোঝাপড়া করে নিব। আর হ্যাঁ, এখানে আরেকটা চিঠি আমার বেস্টুর জন্য। আজকে আপনি আর আমাকে মমিকে যেখানে দেখেছেন ওখানে প্রতিদিন আশরাফুলকে নিয়ে স্কুলে আসে। আপনি প্লিজ একটু কষ্ট করে চিঠিটা মমিকে পৌঁছে দিবেন, এটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। ইতি, মেহেদি। তারপর মমির জন্য যে চিঠিটা লেখা ছিল সেখানে লেখা, জানি না ইয়ার কি থেকে কি হয়ে গেল। তোর জায়গায় আমি থাকলে তোর থেকে বেশি রাগ করতাম আমি, কিন্তু বিশ্বাস কর, মায়ের অসুস্থতার কথা শোনার পর আমার মাথা কাজ করছিল না। কি করব ভেবে পাচ্ছিলাম না। সবকিছু কিভাবে যেন হয়ে গেল, তাই তোকে বলতে পারিনি। আমি আজকে অনেক দূর চলে যাচ্ছি, জানি না কবে আবার দেখা হবে। আমার মেয়ে জামাইটার একটু খেয়াল রাখিস, ওকে একদম মারবি না আর বকাঝকা করবি না। তারপর কেন চলে যাচ্ছি ওটাও লিখলাম, যে মায়ের সাথে কি হয়েছে। আর আজকের দিনটার জন্য নিজেকে কখনো দায়ী করবি না, এটা আমার ভাগ্যে ছিল। আচ্ছা ইয়ার, ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস। ইতি, তোর কুত্তা হারামি বেস্টু। তারপর চিঠি 2টা মায়ের রুমে রেখে বাইরে আসি। তারপর মাকে নিয়ে বেরিয়ে আসি। আসার আগে শ্বশুর শাশুড়িকে সালাম করে আসি। এতে অবশ্য তারা অবাক হলেও ভেবেছে মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তাই ভাবে সালাম করলাম। কিন্তু আমি তো মনে মনে জানি আমি তাদের ছেড়ে তাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছি। তারপর তাদের ছেড়ে আমি চলে যাই অনেক দূরে। আজকে 5 বছর হবে আমি তাদের ছেড়ে এসেছি, আর সেদিন মাকেও সব বুঝিয়ে বলেছি। আজ প্রায় 5 বছর পর আমি সেই পুরনো শহরে যাচ্ছি। এই 5টা বছর আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখিনি। আসলে এখনই ওই শহরে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু একটা তদন্তের ব্যাপারে যেতে হচ্ছে। সকলে ভাবছে এই 5 বছর আমি কোথায় ছিলাম। আপনারা হয়তো ভুলে গেছেন, জেসি নামে একটা বন্ধু আমার চিটাগাং থাকে। আমি এই 5 বছর ওর ওখানে ছিলাম, আর আমি ওকে সাবধান করে দেই আমি যে ওখানে আছি এটা যাতে কেউ না জানে। জানলে আমি ওখান থেকেও চলে যাব। আর আমি যে খুব রাগী, যেটা বলি ওটাই করি, সেটা ভালো করেই জানে জেসি, তাই কাউকে কিছু বলেনি। আমি সেখানে কি করেছি তাই তো ভাবছেন সকলে। আমি সিআইডিতে জয়েনিং করেছি, আর আজ আমি সিআইডি অফিসার। একটা কেসের ব্যাপারে ঢাকা ব্যাক করা, সাথে মাও এসেছে। তারপর আপনাদের বলতে বলতে আমি চলে এসেছি ঢাকা। এখানে সরকার থেকে থাকার ব্যবস্থা থাকলেও আমি মাকে নিয়ে মমিদের বাসায় গেলাম। মমি তো আমাকে দেখে অবাক, আশরাফুলও অনেক বড় হয়ে গেছে। তারপর মমি কিছু না বলে ওর ঘরে চলে গেল। তারপর বোরকা পরে বেরিয়ে এলো। কিরে, এত বছর পর এলাম, তাও কথা বলবি না? এখন আমরা সকলে তোর শ্বশুর বাড়ি যাব। আরে তুই তো সবই জানিস, মাত্র ঢাকা এলাম, কিছুদিন এখানে রেস্ট নেই, তারপর একদম ডিভোর্স পেপার নিয়ে যাব। সেটা আর তোকে করতে হবে না। কেন কেন? মায়া কি বিয়ে করে নিয়েছে নাকি? আমার এটার জবাবে মমি যা বলল তা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তুই যখন নিখোঁজ হয়ে গেলি তখন মায়া আমাদের ফ্রেন্ডশিপটার কথা জানতে পারে আমার থেকে, আর ওর ভুল বোঝে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমরা তোকে অনেক খুঁজি, কিন্তু তোকে আর পাই না। এরই মাঝে একটা খুশির খবর আসে, আর সেটা হলো মায়া প্রেগনেন্ট। তোর সন্তান বেড়ে উঠছিল মায়ের গর্ভে, কিন্তু তুই এই সুখবরটা পাওয়ার আগেই আমাদের থেকে দূরে সরে গেলি।
যেই সময়টা মায়ের পাশে তোকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ওই সময়টা তুই কোথায় হারিয়ে গেছিস? তোকে কেউ খুঁজে পায়নি। মায়া প্রায় মরমরা হয়ে থাকতো। আস্তে আস্তে দিন যেতে থাকলো। মায়ের ডেলিভারির সময় ঘনিয়ে এলো। এতটুকু বলে মমি চুপ করে রইল। কি হলো, চুপ করে আছিস কেন বল? তোর ফুটফুটে দুটো মেয়ে বাচ্চা গিফট দিয়ে মায়া সেদিন না ফেরার দেশে চলে যায়। আমি তো এই কথা শুনে পাথর হয়ে গেছি। এসেছিলাম কি ভেবে আর কি হচ্ছে। এখন মনে হচ্ছে আমি আমার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস চিরতরে হারিয়ে ফেললাম। কি আজব দুনিয়া। আমি এখানে আসার আগে ভেবেছিলাম ওকে ডিভোর্স দিব, তারপর নতুন কাউকে নিয়ে আবার নতুন করে শুরু করব। তখন আমার মনে একটু কষ্ট হচ্ছিল না, তখন ভালো লাগছিল। কিন্তু যখন এখানে এসে শুনলাম মায়া আর বেঁচে নেই, তখন থেকে কেন যেন আমার মনে ঝড় বয়ে যাচ্ছে। আসলে এটাই মনে হয় কাছের মানুষগুলোর প্রতি ভালোবাসা। যখন তারা আমাদের পাশে থাকে তখন গুরুত্ব বুঝি না, আর যখন ছেড়ে চলে যায় তখন তাদের কতটা প্রয়োজন তা বোঝা যায়। আমি মায়াদের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামলাম। আমার পা যেন অবশ হয়ে গেছে। আমি ধীর পায়ে হেঁটে সবার পেছনে বাসায় গেলাম। তারপর ধীর পায়ে আমি সবার পেছনে হাঁটছি। আমরা ভেতরে যেতেই দুইটা ফুটফুটে 4 বছরের মেয়ে এসে মমিকে জড়িয়ে ধরল। মমি ইশারায় আমাকে বলল এরাই আমার মেয়ে। মা ওদের জড়িয়ে ধরল। মাও কান্না করে দিয়েছে। বাচ্চা দুইটা মাকে বলছে, দাদু বাবা পচা একটু ভালোবাসেন আমাদেরকে, দেখো তো আমাদের একটু আদরও করে না। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আমি কাঁপা কাঁপা হাতে আমার মেয়েকে জড়িয়ে ধরলাম। এরই মাঝে আমার শ্বশুর শাশুড়িও এখানে উপস্থিত হলো। আমি আমার মেয়েদেরকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি। বাবা তুমি কান্না করছো কেন? কই আম্মু, আমি তো কান্না করছি না। চোখের পানি মুছে দিয়ে বললাম, বাবা তুমি আবার আমাদের ছেড়ে চলে যাবে না তো? আর কখনো যাব না আম্মু তোমাদেরকে ছেড়ে। প্রমিস করো। প্রমিস আম্মু। এই তো আমার ভালো বাবা। উমা। আমার দুই মেয়ে আমার দুই গালে দুইটা কিস করে বলল। আমিও ওদের আরেকটু আদর করে দিলাম। তারপর উঠে মায়ের বাবা মার কাছে গেলাম। বাবা মা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আসলে আমাকে থামিয়ে দিয়ে বাবা বললেন, বাবা তোমার সাথে কি হয়েছে আমরা সবাই তা জানি। তুমি চলে যাওয়ার পর মায়া সবই বলেছে। আসলে এখানে তোমার কোনো দোষ নাই। যা হয়েছে সব একটা দুর্ঘটনা। আমরা তোমার আমানত এতদিন যত্নে রক্ষা করেছি। এখন আমাদের সময় এসেছে তোমার আমানত তোমাকে বুঝিয়ে দেওয়ার। তবে এই বুড়ো বুড়ির একটাই আবদার, আমাদেরকে একা রেখে তোমরা চলে যেও না। আমাদের তো কেউ নেই, অন্তত আমাদের দাদুমণি দুইটা এখানে থাকলে আমরা আমাদের মেয়ের হারানো শোকটা ভুলে থাকতে পারবো। ভাই সাহেব কি বলছেন এসব? আমি আমার ছেলেকে ছোট থেকে শিক্ষা দিয়েছি বড়দের সম্মান করতে, আর আমার ছেলে আমার প্রতি যতটা তার দায়িত্ববোধ আছে ঠিক ততটা দায়িত্ববোধ আপনাদের প্রতিও আছে। কারণ আপনারও শ্বশুর শাশুড়ি, তাই আপনি ওকে পরবর্তীতে কিছু করতে আকুতি মিনতি নয়, সরাসরি আদেশ করবেন। আর আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। সন্তান কি কখনো বৃদ্ধ বাবা মাকে রেখে অন্যথায় চলে যেতে পারে? আপা আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব? ভাবি একদম ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আপনারা অনেক জার্নি করে এসেছেন, এখন ফ্রেশ হয়ে নিন। তারপর আমি যে রুমে থাকতাম ওই রুমে চলে গেলাম। রুমটা আগের মতনই আছে। মায়ার আমার কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। আমাকে কত শাস্তি দিত এই রুমে, ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাহির হতেই দেখি আমার দুষ্টু মামনি দুটো আশাগুলোর সাথে দুই বোন মিলে দুষ্টামি করছে। আমিও ওদের সাথে যোগ দিলাম। একটু পর মমি এসে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি ওদের 3 জনকে নিয়ে রাতের খাবার খেতে চলে গেলাম। খাওয়া শেষে আমি মিহি ও মিমিকে নিয়ে চলে এলাম রুমে। তারপর ওদের দুজনকে নিজে ঘুম পাড়িয়ে দিলাম। ওদের মুখ দুইটার দিকে চেয়ে আছি। কি নিষ্পাপ লাগছে, কত মায়াবী লাগছে। ঘুমন্ত অবস্থায় একদম ওদের আম্মুর মতনই লাগছে। আসলে আমারই ভুল, সেদিন রাগের মাথায় ওভাবে চলে যাওয়াতে আজকে এসব হচ্ছে। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। আজকে আমার জন্য আমার মেয়ে দুইটা মাহারা। আমি তো সেদিন ওভাবে চলে না গিয়ে মায়াকে পরবর্তীতে বুঝিয়ে বলতে পারতাম। তাছাড়া রাগের মাথায় না হয় ভুলভাল বলে ফেলছিল, আর আমিও কষ্ট পেয়ে চলে গিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে ওদের খোঁজ রাখা আমার প্রয়োজন ছিল। যদি আমি ওদের খোঁজ নিতাম
তাহলে হয়তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মায়ের মৃত্যুর জন্য নিজেই দোষী মনে হচ্ছে আমি মায়ের খুনি। আমি যদি মায়ের পাশে থাকতাম আজকে এই দিনটা আসতো না, আজকে আমাদের সুন্দর একটা সংসার থাকতো। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনে নেই। এভাবে চলতে লাগলো দিনগুলা। আজ 4 দিন হলো আমি ঢাকা এসেছি। আমার ছুটি আছে 7 দিনের। আমি যেন এই 4 দিনে বুঝতে পারছি আমি মায়াকে কতটা ভালোবাসি। আস্তে আস্তে ওকে মিস করাটা, মায়ের অভাবটা যেন বেড়েই চলেছে। আমার এখন কিছুর অভাব নেই, যেটার অভাব সেটা হলো আমার ভালোবাসার মানুষটার অভাব। আমার ভালোবাসার মানুষটা আমার সাথে অভিমান করে বহু দূর চলে গেছে, যেখান থেকে সে কোনোদিনও আসবে না। আজকে যদি মায়া বেঁচে থাকতো তাহলে আমাদের পরিবারটা কতই না সুন্দর হতো। আজকে দুপুরবেলা খেয়ে মিহি ও মিমিকে ঘুম পাড়িয়ে দিতে দিতে কখন যে নিজে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম থেকে জেগে আমি আমার পাশে যা দেখলাম তা কখনো কল্পনাও করিনি। আমি মিহি ও মিমিকে জড়িয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু আমি চোখ খুলে দেখি মিহি ও মিমি নেই। কিন্তু আমার চোখ খুলে যাকে দেখলাম ভাবলাম হয়তো ঘুমের চোখে ভুল কিছু দেখেছি, তাই নিচে চোখ দুই হাত দিয়ে ডলা দিলাম। না, আমি তো ঠিকই দেখেছি। না, মনে হয় স্বপ্ন দেখছি। নিজের শরীরে একটা চিমটি কাটলাম। উফ, ব্যথাও তো পেলাম। তাহলে কি আমি সত্যি দেখছি? কিন্তু সকলে তো বললো মায়া বেঁচে নেই, তাহলে এটা কি মায়ের ভূত? আমার নড়াচড়া পেয়ে মায়াও জেগে গেল। আমি মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। মায়া কিছুটা লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি তো। মায়া আমাকে থামিয়ে দিল। তুমি চিটাগাং থেকে আসার পর এখানে যা দেখেছো সবই একটা নাটক ছিল। তার মানে তুমি? হ্যাঁ, আমি মরিনি, বেঁচে আছি। ছি, আমার সাথে এত বড় অভিনয় করার কারণ কি ছিল? তুমি কি করে বুঝবে আমার মনের অবস্থা? তুমি জানো এতদিন আমার মনের অবস্থা কিরকম ছিল? আমি কেন? তুমি নিজেই তোমার মনের অবস্থা জানতে না। আমার মৃত্যুর খবর শোনার আগ পর্যন্ত তুমি রাগের মাথায় ভুল করতে, আর সেই ভুলটা আটকাতে আমাকে মৃত্যু নামক নাটকটা করতে হয়েছে। তোমার সাথে আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। আমি এই মুহূর্তে আমার মেয়েদেরকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব। আগে আমার কথাটা শোনো। আমি কোনো ছলনাময়ী মিথ্যা নাটকের জালে জড়াতে চাই না। প্লিজ শান্ত হও। আমি রাগে গজগজ করতে করতে দরজা খুললাম। আমার সাথে এত বড় ছলনা আমি কখনো ক্ষমা করব না ওকে। একই বাহির থেকে দরজা লাগানো। আমি চেঁচিয়ে বললাম দরজা খুলতে। চেঁচিয়ে লাভ হবে না। আমি না বললে দরজা কেউ খুলবে না। তাই শান্ত হয়ে আগে আমার কথা শোনো, তারপর না হয় তুমি তোমার ডিসিশন নিও। বুঝেছো? পাগল একটা। তুই আবার নতুন কোন নাটক সাজিয়েছিস? রাগের মাথায় তুই করে বললাম। শান্ত হয়ে আগে শোনো। তোকে বল তোর নতুন নাটকের কথা। তারপর মায়া বলা শুরু করলো। তুমি চলে যাবার পর নিজেকে খুব বেশি অপরাধী মনে হতো আমি আমার ভালোবাসার মানুষকে এতটা ভুল কি করে বুঝলাম। তুই তো আমায় ভালোই বাসতি না, প্রতিশোধ নিতে বিয়ে করেছিস। না, তুমি ভুল ভাবছো। প্রতিটা মানুষেরই তার একটা আপন মানুষ থাকে যাকে সে খুব বেশি ভালোবাসে, আর আমার সেই মানুষটা তুমি। ভার্সিটিতে সেদিন থাপ্পড় মারার পর আমি যখন চলে যাই, তারপর তোমাকে অনেক খুঁজি, কিন্তু কোথাও পাইনি। আমি তোমাকে খুঁজে প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি, আর তারপর পড়াশোনায় মন দেই এবং পড়াশোনা শেষ করে আমাদের অফিসে বসি। আমার ইচ্ছে না থাকলেও আমার ভাই না থাকার কারণে আমাকে আমাদের অফিসে বসতে হতো। আর হুট করেই তোমাকে আমি পেয়ে যাই শাশুড়ি মা অসুস্থ বলে। আমি জানতাম তুমি আমার সরাসরি বিয়ে করবে না, তাই তোমার উপর ওইভাবে চাপ তৈরি করি, আর ভাবি তোমার উপর একটু টর্চার করব এবং তোমাকে বুঝতেই দিব না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আসলে ভালোবাসার মানুষটাকে একটু চাপে রাখতে পারলে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে, কিন্তু আমি বুঝতেই পারিনি আমার এই একটু ভুলের জন্য আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছিল। আমি একটা নেশার মাঝে ছিলাম। সবকিছু না হয় বুঝলাম, কিন্তু কোনো ভালো মেয়ে কখনো ড্রিঙ্ক করে না। আমি করব ড্রিঙ্ক? খুব হাসালে। আমি মদ খাবো? তোর মদের গন্ধ তো সহ্য করতে পারি না। কিন্তু আমি যে মাতাল অবস্থায় দেখেছি ওটা কি? ওটা তো তোমার কাছে যাওয়ার জন্য। আমি কখনো মদ খাইনি, কিন্তু আমার কাপড়ে একটু মদ ঢেলেছি যাতে ওটার গন্ধ পাওয়া যায়, আর তুমি ভাবো আমি ওটা খেয়েছি। কিন্তু মাতাল হওয়ার অভিনয় কেন করতে হলো? আরে বোকা, আমি যদি মাতাল না হয়ে তোমার কাছে যেতাম তুমি বুঝে ফেলতে।
আমি তোমাকে ভালোবাসি। আর তাই তো তুমি যাতে বুঝতে না পারো আমি তোমার প্রতি দুর্বল, তাই মাতাল হওয়ার অভিনয় করে তোমার কাছে গিয়েছি। আর তুমি ভেবেছো আমি হয়তো মাতাল অবস্থায় তোমার কাছে গেছি, নিজ থেকে নয়। আচ্ছা তুমি খেয়াল করে দেখো তো, তুমি আমাকে কখনো তোমার সামনে ড্রিঙ্ক করতে দেখেছো কিনা? তাই তো, আমি তো কখনো মায়াকে ওসব আমার সামনে গিলতে দেখিনি। মনে মনে বললাম, কি ভাবছো? কিছু না। আচ্ছা তাহলে এই মৃত্যুর অভিনয়ের মানে কি? তুমি যে ঢাকায় এসেছো তা আমরা তোমার আসার 1 সপ্তাহ আগে থেকে জানতে পারি। মানে আমি ঢাকা আসছি তা তোমরা কিভাবে জানলে? আমাদেরকে থানার ওসি বলেছে। তুমি নিখোঁজ হওয়ার পর আব্বু পুলিশের সহায়তা নেয়, তারপরও খুঁজে পাওয়া যায় না তোমাকে। আর ওই ওসি আব্বুর পরিচিত ছিল। এতদিন পর তোমার খোঁজ পেয়ে আব্বুকে ওসি ফোন করে। আমরা সাথে সাথে থানায় যাই এবং তোমার সম্পর্কে সবকিছু জানি। তুমি বর্তমানে একজন সিআইডি এবং তুমি ঢাকায় এসেছো একটা কেসের তদন্ত করতে, এবং কবে এসেছো সবই জেনে নেই। তোমাকে এত বছর পর দেখতে পাবো তার জন্য যেমন একদিকে খুশি হচ্ছিল, অন্যদিকে হারানোর ভয়ও হচ্ছিল। তুমি যে এসেছো তা আমি মমি আপুকে বলি। আর আমার চিন্তা হচ্ছে তুমি যদি আমাকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, এই ভয় হচ্ছিল। সেটাই আমি মমি আপুকে বলি। আর মমি আপু আমাকে এই মৃত্যুর প্ল্যানটা বলে এবং কিভাবে করতে হবে এটা মমি আপুই বুঝিয়ে বলে। আর ঠিক ওইভাবে আমি সব করি। তুমি নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো, তুমি ঢাকা ফেরার আগে কি ভেবে এসেছিলে? তোমার মনে তখন আমার জন্য ভালোবাসা ছিল তা আমি জানতাম, কিন্তু তোমার মনে যে আমার জন্য ভালোবাসা ছিল তা তুমি নিজে জানতে না। তোমার অভিমানের আর ঘৃণার আড়ালে চাপা পড়েছিল আমার ভালোবাসা। আমাকে যে তুমি ভালোবাসো সেটা বুঝাতে গিয়ে আমি আবার একটা ভুল করি, তোমার সামনে না এসে মরার অভিনয় করি। কিন্তু বিশ্বাস করো এই ভুলটা আমি শুধু তোমাকে হারানোর ভরে করেছি। আমি জানি তুমি যখন এখান থেকে এসে জানতে পারবে তোমার মেয়েদের কথা, তখন তুমি আরো রেগে যাবে আর আমাকে একা করে দিয়ে তুমি তোমার মেয়েদের নিয়ে চলে যেতে চাইবে। তুমি কোনোদিন বুঝতেই পারবে না তুমি যে আমাকে ভালোবাসো। তাই তো তোমাকে বুঝাতে গিয়ে মিথ্যা অভিনয় করতে হলো আমাকে। তুমি নিজেকে একবার প্রশ্ন করো, ঢাকা ফেরার আগে তোমার মনে কি ছিল? আর ফিরে যদি দেখতে আমি বেঁচে আছি তাহলে কি করতে তুমি? বলো কি করতে? কান্না করতে করতে বলল মায়া কথাগুলো। তাই তো, মায়া যা বলছে একদমই ঠিক। আমি তো ঢাকা ফেরার আগে ভেবেছিলাম ঢাকা ফিরে ওকে ডিভোর্স দিব এবং নতুন করে আবার জীবন শুরু করব কারোর সাথে। আর যদি ঢাকা ফিরে আমি আমার মেয়েদের কথা শুনতে পারতাম, তাহলে আমার মেয়েদের থেকে এতদিন দূরে থাকার জন্য মায়াকে দোষারোপ করতাম। হয়তো তখন রাগের মাথায় মায়াকে ডিভোর্স দিতাম। আমি কখনো বুঝতে পারতাম না মায়াকে যে আমি ভালোবাসি। আমি যখন শুনেছি মায়া আর নেই, তখন তো আমি বুঝেছি আমি ওকে কতটা ভালোবাসি। ওকে ছাড়া যে আমার ছোট পরিবার একদম শূন্য। আজকে যখন ও আমাদের মাঝে আছে, এটা শুনে তো আমি খুশি হব। আমি রাগের মাথায় কী সব করছিলাম। আমি নিজেও তো মনে মনে ভাবতাম মায়া বেঁচে থাকলে কত ভালো হতো, আমার মেয়ে দুইটা মায়ের আদর পেত। সত্যি তো, আমি বোকা। মনে মনে ভাবছি, হঠাৎ আচমকা মায়া এসে আমার পায়ে পড়ে জোরে জোরে কান্না করতে থাকলো আর বলল, প্লিজ সেদিনের জন্য আমায় ক্ষমা করে দাও। আমি আসলে সেদিন বুঝতে পারিনি। আসলে আমি সেদিন তোমাকে আর মমি আপুকে গাড়ি থেকে নামতে দেখি। তোমাদের মাঝে কোনো কথা আমি শুনিনি, কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখে নিজের রাগটাকে আর ধরে রাখতে পারিনি, তাই উল্টাপাল্টা বলে ফেলি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এ কি করছো? ছাড়ো। ভুল তো তুমি একা করনি, আমিও করেছি। এতদিন তোমাদের একটা খোঁজও নেই নাই। মস্ত বড় ভুল করেছি। তবে এখন থেকে দুজনের একজন আর ভুল করব না। মায়া এখনো কান্না করে যাচ্ছে। এই পাগলি, কান্না করে না। এটা বলে নিজের বুকে জড়িয়ে নিলাম আর কপালে আলতো করে যেই ঠোঁট দিয়ে স্পর্শ করলাম, তখনই ভিলেনের এন্ট্রি। বুঝলেন না? মমি হারামি দরজা খুললো। এই এই এই, আমি কিছু দেখিনি। কুত্তি, স্বামী স্ত্রীর ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিতে হয়, জানিস না? আমার কি দোষ? ঘর থেকে মায়ের কান্নার আওয়াজ আসছিল, তাই ভাবলাম তুই বউ পিটাচ্ছিস নাকি, তাই চলে আসছি। কিন্তু এসে দেখি এখানে রোম্যান্স চলছে। যাই হোক, ভালোই হলো, ফ্রিতে সিনেমার ট্রেলার দেখা গেল।
মমির কথায় মায়া লজ্জা পেল। কুত্তি, এখন মুভি শুরু হবে, তুই যা। আমার মুভি দেখতে খুব ভালো লাগে, আমি দেখি। ওকে, তুই দেখতে চাইলে আমার কোনো সমস্যা নেই। কুত্তা, তোর মুভি তুই দেখ, আর ভিতর থেকে দরজা লাগিয়ে নে। বাড়িতে সবাই আছে, নয়তো কে কখন মুভি দেখতে চলে আসে বলা যায় না। ফ্রিতে মুভি বলে কথা। এটা বলেই মায়াকে চোখ মারল। বিয়ান, জানতো, আর লজ্জা দিয়েন না। বুঝি বুঝি, আর তর সইছে না। এখন আর আমার প্রয়োজন নেই, আমি আসি। এটা বলেই চলে গেল। আমি গিয়ে দরজা আটকে দিলাম। তারপর মায়ের কাছে এগিয়ে যাচ্ছি। দরজা আটকালে কেন? এখন মুভির মূল অংশ শুরু হবে তাই। আর আমি চাই না ফ্রিতে কেউ মুভি দেখুক, তাই দরজা বন্ধ করে দিয়েছি। কিন্তু তোমার পাঠকরা যে দেখছে মুভি। তাই তো, আপনারাও যান, বিরক্ত করেন না তো। আমাকে আর মায়াকে একটু একা সময় কাটাতে দিন। স্বামী স্ত্রী মাঝে আইসেন না। এখন আমাদের মান অভিমান দূরত্ব শেষ হয়েছে, এখন আমরা এক হয়েছি, তাই গল্পের সমাপ্তি এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট গল্প আসার অপেক্ষায় থাকবেন। খোদা হাফেজ।